বৃষ্টির কারণে, এক্সট্রিম ওয়েদারের কারণে সবচেয়ে বেশি এফেক্টেড, যেখানে বাংলাদেশ, ফিলিপাইন্স এবং ইন্ডিয়া রয়েছে। যেটা 24-এর ডেটা অনুসারে আমরা দেখি। আমরা এই 24-এর ডেটা অনুসারে দেখি যে এই যে হিট ওয়েভটা আমাদের এই সাম্প্রতিক সময়, আমরা যেখানে আসলে 25°C, 30°C বা সর্বোচ্চ 35°C আমরা অভ্যস্ত, আমাদের যে তাপ প্রবাহটা, হিট ওয়েভটা, সেটা আমরা সাম্প্রতিক সময়ে আমরা 2024-এ দেখি সেটা সর্বোচ্চ 43.8°C ক্রস করছে। সো যেখানে হচ্ছে যে 33 মিলিয়ন পিপল এফেক্টেড, যেখানে বেশিরভাগ হচ্ছে যে চিলড্রেন এবং ইউথ, যারা বেশিরভাগ হচ্ছে যে স্কুল গোয়িং, যারা এবং যারা মূলত পড়াশোনার মধ্যে আছে, তারাই বেশি এফেক্টেড ছিল। এবং এটা সেই 52 বছরের মধ্যে সর্বোচ্চ আমাদের এই যে তাপমাত্রার আবহাওয়াটা। আমরা যদি একটু গত বছরে আবার একটু ফিরে যাই, আমরা জানি আমাদের সেই কুমিল্লা, ফেনী, নোয়াখালী অঞ্চলে একটা ফ্লাশ ফ্লাড যেটা হয়ে থাকে। আর আমরা ওই আমরা তখন অনেকগুলা ফ্লাডের মধ্যে বা বন্যার মধ্যে দিয়ে আমরা যাই গত 24 সালে। তো সেইখানে দেখা যাচ্ছে শুধু ওই স্পেসিফিক আমাদের কুমিল্লা, নোয়াখালী রিজনে যে বন্যাটা হয়েছিল, সেখানেই আমরা দেখতেছি যে আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ, সেটা 1.20 বিলিয়ন ডলারের মতো ক্ষয়ক্ষতি আমাদের হয়েছিল, যেটা সিপিডি তথ্য অনুসারে বলে। আর যেটা আমাদের যে ন্যাশনাল বাজেট, সেটা 1.2, অ্যারাউন্ড 2% অফ ন্যাশনাল বাজেট, যেটা আমাদের ফিসক্যাল ইয়ার 2025 সালের হয়। আর সেখানে আমরা বিটিএম এর এস্টিমেট অনুসারে আমরা দেখি যে আমাদের ওই সময়ে আমাদের যে সাপ্লাই চেইনের যে সমস্যার কারণে বা প্রোডাকশনের সমস্যার কারণে যেই প্রবলেমগুলো আমরা ফেস করছি, যার কারণে, এবং পলিটিক্যাল আনরেস্ট অবশ্য ছিল, আমরা প্রায় 58 মিলিয়ন ডলারের মতো আমরা ক্ষয়ক্ষতির শিকার হয়ে থাকি, স্পেশালি ফ্লাডস এবং পলিটিক্যাল আনরেস্টের কারণে 2024 সালে। আসলে ক্লাইমেট চেঞ্জের ব্যাপারগুলো আমরা হয়তো ওইভাবে বুঝতে পারি না, কিন্তু এটার বর্ডার আসপেক্টে ক্ষয়ক্ষতি অনেক বেশি। আ- কিন্তু আসলে আমরা কি অতটুকু উম, আহ, যেমন ক্লাইমেট চেঞ্জের অন্যতম নিয়ামক হচ্ছে যে গ্রিন হাউস গ্যাস যে ব্যাপারটা, আমরা কি আসলে অতটুকু প্রডিউস করি? না, আমরা করি না। আমরা একদম মিনিমাল, অনলি 0.53%, যেটা হচ্ছে যে আমাদের 2023 সালের রিপোর্টে বলে আমার মতে এতটুকু আমরা জাস্ট আমরা প্রডিউস করি। কিন্তু সেই ক্ষেত্রে আমরা সবচেয়ে ভালনারেবল, এবং আমরা টপ 20-র মধ্যে 13। সো এটা আসলে খুবই কনসিডারেবল আমাদের। এটা নিয়ে ভাবার সময় এখন। এখন আমরা যেহেতু আজকে আরএমজি এবং লেদার সেক্টর নিয়ে কথা বলবো, আমরা যদি একটু দেখি, আমরা জানি লেদার সেক্টর এবং আরএমজি সেক্টরে সব মিলিয়ে 4 মিলিয়নের বেশি আমাদের শ্রমজীবী মানুষ, যারা শ্রমিক ভাই বোনেরা আছেন, যারা কাজ করেন। এবং এখানে এই দুইটা সেক্টরের কন্ট্রিবিউশন জিডিপিতে আমাদের হিউজ। একটাতে আমরা গত ফিসকাল ইয়ার 24-25 আমরা দেখি যে 8.52%, আর একটা হচ্ছে যে 0.25%। কিন্তু আসলে এই শ্রমিক ভাই বোনেরা যারা এই অলরেডি তারা অনেকগুলো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কি কি সমস্যা? যেমন তারা হচ্ছে যে ইনএডিকুয়েট ওয়েজেস, যারা যে নিম্নতম যে মজুরিটা আছে, আমরা ট্যানারিতে আমরা দেখি যে একদমই সেটা নাই। আবার আরএমজিতে আসলে ওইভাবে ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে না। আবার পাশাপাশি আছে তারা লং ওয়ার্কিং আওয়ার, তারা দীর্ঘক্ষণ কাজ করতে হয়। আমরা আরএমজি এবং ট্যানারিতেই দেখি 12 থেকে 14 ঘন্টার মতো শ্রমিক ভাই বোনেরা কাজ করে থাকে। আবার পাশাপাশি আছে কর্ম পরিবেশটা আনসেফ, ওইভাবে সেফ না। আমরা রিসেন্টলি অবশ্য আমরা বিভিন্ন কারখানায় আগুনের ঘটনা দেখে থাকি। সো আসলে সেফটি সিকিউরিটি ব্যাপারটা আমরা অনেক দুর্বল। এবং পাশাপাশি এখনও জেন্ডার বেসড ভায়োলেন্স বা জিবিবির মতো ঘটনাগুলো রয়ে গেছে। এর মাঝখানে আসছে কি আমাদের ক্লাইমেট চেঞ্জ। এবং ক্লাইমেট চেঞ্জের কারণে কি হচ্ছে, এক্সট্রিম ওয়েদারের কারণে আমাদের এক্সেসিভ হিট হচ্ছে, আমাদের জলাবদ্ধতা বেড়ে যাচ্ছে, আমাদের ডিহাইড্রেশন হচ্ছে, আমাদের শারীরিকভাবে আমরা ফ্যাটিক, আমরা অসুস্থ হয়ে যাচ্ছি বেশি। এবং আস্তে আস্তে কি হচ্ছে, আমরা ইনফর্মালিটির দিকে যাচ্ছি এবং অনেকেই হোম বেসড ওয়ার্কে আমরা যাচ্ছি, কারণ আমরা অনেক সময় প্রোডাকশন ওইভাবে দিতে পারতেছি না, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে এবং অবাধ্য হয়ে আমরা দেখা যাচ্ছে যে আমরা আমরা ইনফর্মাল সেক্টর বা হোম বেসড ওয়ার্কে আমরা শিফট করতে হচ্ছে। এটা খুবই অ্যালার্মিং একটা বিষয়। কারণ হচ্ছে যে আমাদের রিসেন্টলি যে স্টাডি, আমরা ডিম কনসালটেন্সি লিমিটেডের সাথে আমরা যে স্টাডিটা করে থাকি, সেখান থেকে আমাদের 80% যে হোম বেসড ওয়ার্কার, যারা আরএমজি এক্সপোর্ট আরএমজির সাথে কাজ করে, তারা 80% ওয়ার্কারই হচ্ছে যে ওরা ক্লাইমেট ডিসপ্লেসড মাইগ্রেন্ট। জলবায়ুর কারণে হতে পারে বন্যা, খরা, এবং হচ্ছে নদী ভাঙ্গনের মতো যে ঘটনাগুলো আছে, সেগুলোর কারণে শিকার হয়ে তারা ঢাকা শহরে কাজ করতে আসছে। এবং আমরা আরো রিসেন্টলি আমরা সেপ্টেম্বর যে স্টাডিটা আমরা শেষ করলাম আমাদের 3টা সেক্টর নিয়ে, সেখানে আরএমজি, লেদার এবং ফুটওয়্যার, আমরা দেখি 10.3 শতাংশ শ্রমিকই যারা মাইগ্রেটেড, সেখানে তারা মূল কারণ হচ্ছে যে ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন। যদিও আমাদের এখানে ইন্টারনাল মাইগ্রেশনের রেট ছিল 91.91%-এরও বেশি।
আবার অন্যদিকে আরেকটা স্টাডি যদি আমরা একটু খেয়াল করি, আইআইইডি 2025, এটা খুবই সম্প্রতির যে স্টাডি, তারা বলে যে আম, আমাদের যে যারা ক্লাইমেট রিস্কের মধ্যে যে হাউসহোল্ডগুলো আছে বা যে পরিবারগুলো আছে, তাদের মধ্যেই মাইগ্রেট করার হার হচ্ছে 161%। এবং যেখানে যারা মাইগ্রেট করে তারা, তাদের মধ্যে 92% হচ্ছে যে তারা একটা না একটা মডার্ন স্ল্যাভারির মতো কাজে জড়িত, যেখানে ফোর্স লেবার বা বন্ডেজ লেবার যে ঘটনাগুলো ঘটে থাকে। আমরা অবশ্য এই বাস্তবতা দেখি, কারণ আমরা যখন আরএমজি স্যানারির একটা ডাউনস্ট্রিম সাপ্লাই চেইন যখন আমরা দেখি আমাদের ক্যারানীগঞ্জ লোকাল হাবে আমরা যখন কাজ করি, আমরা দেখি যে বেশিরভাগই শিশুরা আসলে তারা বন্ডেজ লেবার হিসেবে কাজ করে। সো আসলে মডার্ন স্লেভারির যে পার্টটা, এটা আসলে দেখা যায়। আর যারা হোম বেসড ওয়ার্কার হিসেবে কাজ করেন আরএমজি সেক্টরের, তাদের শিশুরাই কিন্তু আস্তে আস্তে চাইল্ড লেবার হিসেবে জয়েন হচ্ছে। আসলে ইম্প্যাক্টটা অনেক ডেপথ। আবার এই স্টাডি বলে যে এগ্রিকালচার এবং গার্মেন্টস এবং কনস্ট্রাকশন ওয়ার্কাররা সবচেয়ে বেশি এফেক্টেড ক্লাইমেট চেঞ্জের কারণে। এখন যখন একজন শ্রমিক বা একজন মানুষ ঢাকা শহরে অথবা চট্টগ্রাম শহরে বা সিটি শহরে ওনারা ক্লাইমেট চেঞ্জের কারণে অথবা কোনো কারণে মাইগ্রেট হয়ে আসে, তখন তারা নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকে। যেমন তারা থাকতে হয় বস্তি এরিয়াতে, যেখানে আম, এবং দূষিত এরিয়া, যেখানে ড্রাগ এডিকশনের একটা সুযোগ থাকে। এবং তাদের যেহেতু এই এলাকায় ওরা অপরিচিত, ওনারা সোশ্যাল সার্ভিসের যে ব্যাপারগুলা বা সেফটি নেটের যে ব্যাপারগুলা, সেগুলো থেকে ওনারা খুব সাধারণত বঞ্চিত হয়। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন থেকে ওনারা ওইভাবে কোনো ধরনের সাপোর্ট পায় পায় না, আমাদের স্টেটে সেটাই বলে। এবং যেহেতু তাদের আনস্কিল, বেশিরভাগ আনস্কিল থাকে এবং কানেকশনটা খুবই কম থাকে ইন্ডাস্ট্রির সাথে, তারা আসলে খুব সহজে জবে জয়েন করতে পারে না। এবং যারা জয়েন করে বিভিন্ন সেক্টরে, আরএমজি হতে পারে, ট্যানারি হতে পারে, তারা আসলে খুবই মার্জিনালাইজ এবং লো পেড জবে জয়েন করতে হয়। এবং তাদের আসলে যে আমাদের কথা বলার যে স্বাধীনতা বা তারা যে তাদের ইস্যু নিয়ে সমস্যা নিয়ে কথা বলবে, সেই সুযোগটা আসলে হয় না। আমরা যদি আরেকটু দেখি যে আমরা আসলে একটু ক্লাইমেট ভালনারেবিলিটি অ্যাসপেক্টটা একটু ভালোভাবে দেখার চেষ্টা করতেছি বলে আমরা বিভিন্ন ডেটা নিয়ে আসছি। আমরা গত গত বছর বা এই বছর, আমরা এই বছরে অবশ্য আমরা ক্লাইমেট রাইটস ইন্টারন্যাশনালের যে ডেটা, সেটা আমরা দেখি যে আমরা এই বছরের মে মাসে আমরা দেখি যে আমাদের যে টেম্পারেচার সেটা 40°C ক্রস করে যায়। এবং যেখানে আমাদের হচ্ছে যে টেম্পারেচার আসলে আমরা এখন হয়, আমরা যদি 35ও টেম্পারেচার হয়, আমরা দেখা যাচ্ছে যে মনে হচ্ছে সেটা 45 বা 48। সো ওনাদের স্টাডি বলে আমাদের টেম্পারেচার, ফিল লাইক টেম্পারেচার ছিল 48°C। সো এই ক্ষেত্রে আরেকটা বিষয় হচ্ছে যে গ্লোবাল লেবার ইনস্টিটিউট অফ কর্নেল ইউনিভার্সিটি যে তথ্য অনুসারে, তারা বলে যে যে ওয়েট বাল্ব যে টেম্পারেচারটা, যেখানে হচ্ছে যে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকে, যার কারণে হচ্ছে যে আমরা যদি অতিরিক্ত গরমে আমরা আম, আমরা যদি শরীরে ঘাম আসে, ঘামটা যদি দ্রুত না শুকায়, আমরা কিন্তু অস্বস্তি ফিল করি এবং আমাদের কাজে কিন্তু ফোকাস থাকে না। আর সেটার কারণ হচ্ছে যে ওয়েট বাল্ব টেম্পারেচার। তো দেখা যাচ্ছে যে ওনাদের বলতেছে যে আমাদের যে নর্মাল মডারেট টেম্পারেচার 30°C থাকার কথা, সেটা জাম্পিং করে 42% বেড়ে গিয়ে দেখা যাচ্ছে যে 40 থেকে 45°C হয়েছে। কবে? সেই 2020 থেকে 24 এই যে সময়টাতে, যেটা আস্তে আস্তে বাড়তেছে কম্পেয়ার টু দ্য 2005 থেকে 2009 সাল। এখন আমরা যদি রিসেন্টলি আমাদের বিএলএফ এর স্টাডিটা আমরা দেখি, দেখা যাচ্ছে যে 82%-এরও বেশি শ্রমিক হচ্ছে যারা আরএমজি, ট্যানারি এবং ফুডের কাজ করে, তারা হচ্ছে হিট স্ট্রেসে সবাই ভুগতেছে। কারণ হচ্ছে যে এক্সেসিভ হিট এবং প্রতিটা ট্যানারি বা ফ্যাক্টরি, আরএমজি ফ্যাক্টরিতে পর্যাপ্ত পরিমাণের ভেন্টিলেশন সিস্টেম নেই, যার কারণে তারা নানা রকমের স্কিন এবং রেসপিরেটরি প্রবলেমসেও ফেস করতেছে। অন্যদিকে রেড অ্যান্ড রেড একটা স্টাডি ওনারা এস্টিমেট করে যে এভাবে যদি চলতে থাকে হিট স্ট্রেসটা এবং ফ্লাডিং এর কারণে, আগামী 2030 সালের মধ্যে বাংলাদেশ, কম্বোডিয়া, পাকিস্তান, ভিয়েতনাম, আমরা যারা মেইনলি আরএমজি নিয়ে কাজ করি, সেখানে আমাদের আরএমজিতে যে আমাদের যে লসটা হতে পারে, সেটা হতে পারে 65 বিলিয়ন US ডলারেরও বেশি ক্ষতি হতে পারে আমাদের, এই শুধু ক্লাইমেট রিলেটেড ইস্যুর কারণে। এখন আমরা ক্লাইমেট রিলেটেড ইস্যুর ক্ষেত্রে আমরা হিট স্ট্রেসটা নিয়ে দেখলাম যে বিষয়টা কি। কিন্তু আসলে আমাদের শ্রমিকদের ভালনারেবিলিটি যদি আমরা জানতে চাই, ভালনারেবিলিটি অনেকগুলো ফর্ম আছে, তার মধ্যে অন্যতম ফর্ম হচ্ছে যে ইনকাম। যেহেতু ক্লাইমেট চেঞ্জের কারণে আবার হচ্ছে যে আমাদের ইনফ্লেশন রেট আমাদের হচ্ছে যে জীবনযাত্রার মানেও ডিরেক্টলি ইম্প্যাক্ট করে। সো আমরা যখন দেখি যে আমাদের এই তিনটা সেক্টর, আইএমজি, ফুটওয়্যার এবং লেদার সেক্টরে যারা কাজ করেন, তাদের অ্যাভারেজ মান্থলি ইনকাম হচ্ছে মাত্র 13,000 টাকা। হ্যাঁ, ওভার টাইম সহ দেখা যাচ্ছে যে সেটা 17,000 বা 18,000 টাকাও হচ্ছে, কিন্তু ট্যানারিতে এটার হার খুবই কম।
এর মাধ্যমে কি হচ্ছে, এর মাধ্যমে হচ্ছে যে 60% মতো যারা হাউস হোল্ড আছে বা পরিবার, তারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগতে হচ্ছে, যেটা কমপ্লিটলি হচ্ছে যে এখন ক্লাইমেট ডিসরাপশন যে ঘটনাগুলো ঘটছে তার সাথে কানেক্টেড। আবার অন্যদিকে আমরা দেখতেছি যে 82% শ্রমিক যখন হিট স্ট্রেস ভুগতেছে, তার মাঝে আবার আমরা দেখি প্রায় 50-এর অর্ধেকের মতো শ্রমিক হচ্ছে যে ক্রনিক হেডেক্স, মাথা ব্যথা, গরমের কারণে প্রচন্ড মাথা ব্যথা, ডিহাইড্রেশন এই এবং এই সমস্যাগুলো ভুগতেছে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে অস্বস্তি, ফ্যাটিগ এবং মাথা ঘোরা, ডিজিনেস, এই ঘটনাগুলাও আমরা দেখতেছি প্রায় আমরা ডিজিনেসটা দেখি প্রায় 36%-এর মতো শ্রমিক যারা ডিজিনেস বা মাথা ঘোরা, জিম জিম করার মতো সমস্যায় ওরা ভুগতেছে। এবং অবশ্যই রেসপিরেটরি ইস্যুগুলো আছে আমাদের আমাদের সেইখানে আমরা দেখি প্রায় এক তৃতীয়াংশ শ্রমিকই এই সমস্যায় ভুগতেছে। এখন আমরা যারা এই ট্যানারি, আরএমজি এবং ফুটওয়্যারে কাজ করি, সেখানে বিভিন্ন সেকশন আছে। ওই সেকশনের মধ্যে সবচেয়ে বেশি ভালনারেবল সেকশন কোনটা আমরা যখন আইডেন্টিফাই করতে যাই, আমরা দেখি যে আরএমজিতে যারা সুইং এ কাজ করে তারা সবচেয়ে বেশি ভালনারেবল, ট্যানারিতে যারা ফিনিশিং এ কাজ করে তারা, এবং ফুটওয়্যারে যারা সুইং এ কাজ করে তারা সবচেয়ে বেশি ভালনারেবল। এবং ক্লাইমেট চেঞ্জের সাথে এই যে ইস্যুগুলো হচ্ছে, সেটা অবশ্যই আমাদের যে মায়েরা আছেন, আপারা আছেন, বোনেরা আছেন, বা নারীরা আছেন, তাদের ক্ষেত্রে আমরা যখন দেখি তাদের মেনস্ট্রুয়াল হেলথের ক্ষেত্রেও ইম্প্যাক্ট ফেলে। আমরা দেখি যে 4 জনের মধ্যে একজন নারী যিনি হচ্ছে মেনস্ট্রুয়াল ইরেগুলেশনসে ওনারা ভুগতেছে, যার কারণ হচ্ছে যে হিট এবং কেমিক্যাল এক্সপোজার। আবার অন্যদিকে আমরা হয়তো মেন্টাল স্ট্রেসের ব্যাপারটা আমরা তো ওটা গুরুত্ব দিই না, কিন্তু আমরা দেখি যে 3 জনের মধ্যে একজন শ্রমিকই ক্লাইমেট চেঞ্জ ক্লাইমেট চেঞ্জের সাথে রিলেটেড যে ফাইন্যান্সিয়াল স্ট্রেস এবং জব চলে যাওয়ার একটা ভয় এবং তাদের যে প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, এইগুলোর কারণে দেখা যাচ্ছে যে প্রতি 3 জনের মধ্যে একজন শ্রমিকই হচ্ছে যে স্ট্রেসে ভুগতেছে, যে কি হবে, আমার যদি জব চলে যায় আমি কি করব, অথবা আমার প্রোডাকশনটা আমি ওইভাবে দিতে পারতেছি না। এই ক্ষেত্রে আমার ইস্যুগুলো যেহেতু ফ্রিকুয়েন্ট বেড়ে যাচ্ছে, আমার যেহেতু ঘন ঘন অসুস্থতা হওয়ার সংখ্যাটা বেড়ে যাচ্ছে, এক্ষেত্রে আমার খরচও বেড়ে যাচ্ছে, আমার আয় কিন্তু বাড়তেছে না ওইভাবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্ধেকের চেয়েও বেশি শ্রমিক যাদের হচ্ছে যে মোটামুটি খরচ প্রত্যেক মাসেই গড়ে 1,000-এর মতো করে টাকা যাচ্ছে, কিন্তু আমরা যখন ট্যানারির দিকে আসি তখন দেখি যে প্রায় এক তৃতীয়াংশ শ্রমিকেরই মাসিক খরচ হচ্ছে যে 3,000 টাকারও মতো। সেটা হচ্ছে যে স্বাস্থ্যের যে সমস্যাগুলা, সেই সমস্যাগুলোর কারণে হচ্ছে। এখন আরেকটা খুবই অ্যালার্মিং ব্যাপার, সেটা হচ্ছে যে একদিকে হিট স্ট্রেস, কাজের অসহনীয় পরিবেশ এবং অনেক জায়গায় খুবই ভেন্টিলেশনের সমস্যা, কিন্তু আবার আমার প্রোডাকশন চাপ, যার কারণে দেখা যাচ্ছে যে অনেকেই প্রতি 3-4 জনের মধ্যে একজন শ্রমিকই হচ্ছে যে পানির যেই আমরা পানি পান করার যে প্রবণতাটা সেটা আসলে কমিয়ে দিয়েছে, এবং অনেকেই যথাযথ সময়ে পানি পান করে না। কারণ হচ্ছে যে পানি পান করলে বারবার টয়লেটে যেতে হবে, টয়লেটে গেলে হয়তো প্রোডাকশনের সমস্যা হবে, এবং হচ্ছে যে হয়তো ম্যানেজারিয়াল জায়গা থেকে ওনারা বকাঝকা শুনবেন। সো এটাও আসলে কাইন্ড অফ আবার আমার যেমন হেলথে প্রবলেম করতেছে এবং আমার মেন্টাল অ্যাংজাইটিও বাড়াচ্ছে। ভালনারেবিলিটির ক্ষেত্রে এই ব্যাপারগুলো যখন হবে, তখন দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটি অফ সিডনির একটা স্টাডি বলে যে প্রোডাক্টিভিটি 12 থেকে 15% কমে যাবে। আর আমরা যখন আমাদের স্টাডি থেকে দেখি, সেক্ষেত্রে 60%-এর মতো শ্রমিক বলে যে হ্যাঁ, এই ক্লাইমেট চেঞ্জের কারণে প্রোডাক্টিভিটি ইম্প্যাক্ট পড়তেছে এবং অ্যাবসেন্টিজমটা বেড়ে যাচ্ছে, কারণ অসুস্থ হচ্ছে বলে ওনারা কাজে যোগদান করতে পারতেছে না। অথবা দেখা যাচ্ছে যে ওয়াটার লগিং হচ্ছে বেশি, টাইমলি আসতে পারতেছে না, অ্যাবসেন্স বেড়ে যাচ্ছে। আবার ওয়াটার লগিং এর সাথে কি আছে জড়িত, ওয়াটারবোর্ন ডিজিজেসগুলো জড়িত। সো দে আর অ্যাকচুয়ালি কানেক্টেড, মেনলি ইন্টারলিঙ্কড। আরো কিছু কি ইনসাইটস আমরা যদি দেখি, আমরা দেখি যে আরএমজিতে প্রোডাকশন টাইমলাইন যেটা সেটা ডিলেড হচ্ছে প্রায় 23.5%-র ক্ষেত্রে। আবার হচ্ছে যে ফুটওয়্যারের ক্ষেত্রে হচ্ছে যে এফিসিয়েন্সিটা কমে যাচ্ছে, 89.2% ওয়ার্কার সেটাই বলতেছে। আর লেদারের ক্ষেত্রে হচ্ছে যে ওয়ার্কিং আওয়ারটা কমে যাচ্ছে, যেখানে 25% শ্রমিক সেটাই বলতেছে, এবং তারা তাদের যে টার্গেটটা সেটা মিস করতে পারতেছে না। সেক্ষেত্রে আমরা দেখি 17.3% শ্রমিক এভাবে ওনাদের ওপিনিয়নটা জানায় আমাদেরকে। এর পাশাপাশি এই ইস্যুগুলোর কারণে কি হচ্ছে, জব সিকিউরিটিটা কমে যাচ্ছে, এবং 24% শ্রমিক মনে করতেছে তাদের ফিউচারে হয়তো তাদের জবটা নাও থাকতে পারে। এবং সেটা সেই ক্ষেত্রে টেনারি ক্ষেত্রে এই সংখ্যাটার আর খুবই বেশি। দেখা যাচ্ছে যে 35% শ্রমিক সেটাই মনে করে যে এভাবে যদি গরম উষ্ণতা বেড়ে যায় আর কারখানা যদি ওনাদের ভেন্টিলেশন এবং এনাফ সাস্টেনেবিলিটি মেজার্স গুলো আছে বা অ্যাডাপ্টেশন, ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন যে মেজার্স গুলো যদি না নিয়ে
থাকে, তাহলে কাজ করাটা খুবই কষ্ট হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, আস্তে আস্তে অন্যদিকে যেতে হবে এবং ভয়টা বেড়ে যাচ্ছে। এখন সমস্যাটা এরকম সমস্যা হতো না। তার আরেকটা পিছনে সমস্যা হচ্ছে যে আমাদের যে সোশ্যাল সিকিউরিটি সিস্টেমটা বা সোশ্যাল প্রোটেকশন সিস্টেমটা থাকার কথা আমাদের শ্রম আইন অনুসারে, শ্রমিকদের যথাযথ প্রভিডেন্ট ফান্ড, পেনশন, শ্রমিকদের প্রয়োজনীয় যে লিভগুলা বা বেনিফিটগুলা, ম্যাটারনিটি বেনিফিট প্লাস আদার যে বেনিফিটসগুলো আছে বা ইনজুরি বেনিফিট, যদি সব কিছুই ঠিকঠাক মতো থাকতো, ওনাদের যদি হেলথ রিলেটেড কস্টটা কমতো, ওনাদের যদি ইনকামটা বাড়তো, তাহলে ওনারা কেউ জব ইনসিকিউরিটি নিয়ে ভুগতো না। কিন্তু আমরা দেখি যে প্রায় 40% শ্রমিকই সেই ভয় পাচ্ছে যে আসলে, এবং তারা বলতেছে যে তাদের কারখানায় পর্যাপ্ত সামাজিক নিরাপত্তা বেষ্টনী কোনো সুযোগ সুবিধাই নেই। মাত্র 10% শ্রমিক হচ্ছে যে তারা হেলথ হেলথ ইন্স্যুরেন্সে, আমাদের যে স্বাস্থ্য বীমা বা স্বাস্থ্য সুবিধার মধ্যে আওতায় আছে, এবং মাত্র 2.5% শ্রমিক যারা হচ্ছে ইনজুরি যে বেনিফিটটা বা ইনজুরি কারণে কম্পেনসেশনটা তারা পেয়েছে। এটা খুবই নগণ্য। এখন আমরা ওয়ার্কার ভালনারেবিলিটিটা আসলে একটু দেখার চেষ্টা করলাম, যদি অনেক ডেটা ছিল। আমরা যদি এখন একটু ফ্যাক্টরি লেভেলের কথা ভাবি যে আসলে ফ্যাক্টরি লেভেলে কতটুকু কি অবস্থায় আছে, হ্যাঁ অবশ্যই ভালো কিছু আছে। তার মাঝে আমরা দেখি যে 77.7% ফ্যাক্টরিতে তারা হিট স্ট্রেস মেডিসিন গ্রহণ করতেছে, তারা ভেন্টিলেশন সিস্টেম আপডেট করতেছে, সোলার প্যানেল নিয়ে কাজ করতেছে, এবং 56.2% ফ্যাক্টরিজ তারা যাতে করে বন্যা বা জলাশয় এর ওয়াটার লগিং থেকে বাঁচা যায় সেই ব্যবস্থা গ্রহণ করতেছে, তাদের ড্রেনেজ সিস্টেম আপডেট করতেছে। এবং অনেক ফ্যাক্টরি, প্রায় 16% ফ্যাক্টরি হচ্ছে যে তারা রিইউজ রিসাইক্লিং সিস্টেমে যাচ্ছে, এবং 13% ফ্যাক্টরি হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি বা সোলার এনার্জির দিকে যাচ্ছে। আসলে গ্রিন ট্রানজিশন দিকে আমাদের ফ্যাক্টরিগুলো মুভ করতেছে, বাট ওইভাবে অত বেশি না। কিন্তু সমস্যাটা কোথায়? এই যে আমরা যে ট্রানজিশনটা ওইভাবে গ্রিনের দিকে করতে পারতেছি না। এখন বিশ্ব সবাই আমরা চাচ্ছি যে গ্রিন ট্রানজিশন দিকে আমরা মুভ করব, সাস্টেনেবিলিটির দিকে মুভ করব, আমরা কার্বন এমিশনটা কমাবো, আমরা 1.5 ডিগ্রি সেলসিয়াস তাপ আমাদের ওয়ার্মিংটা আমরা কন্ট্রোল করব, আমরা নেট জিরো অ্যাচিভ করবো 2050 সালের মধ্যে। কিন্তু আমরা আসলে কতটুকু পারতেছি, কেন পারতেছি না? তার কারণ আমরা যদি দেখি, আমরা দেখি যে আমাদের আসলে এই ফ্যাক্টরি লেভেলে আমাদের আসলে ওইভাবে আমাদের অল্টারনেটিভ জব অপরচুনিটিটা নেই, আমাদের ল্যাক অফ স্কিলের, আমাদের স্কিল গ্যাপ রয়েছে গ্রিন জবসের ক্ষেত্রে। আমাদের আসলে যে লেবার ল আছে প্রত্যেকটা ফ্যাক্টরি সব সেক্টরে ওইভাবে ভালোভাবে ইমপ্লিমেন্টেড না, এবং সরকার জায়গা থেকে যে ইনসেনটিভ প্লাস আদার বেনিফিট হয়তো পাওয়ার কথা, সেটা ওইভাবে সাপোর্টিভ না। এবং সবচেয়ে বড় সমস্যা হচ্ছে লো ওয়েজেস। এখন আসলে কি করা যায়? আমরা যখন শ্রমিকদের থেকে জানতে চাইলাম যে আসলে আপনাদের প্রায়োরিটি কি হওয়া উচিত, আপনারা যদি আম, আপনাদের লাইফস্টাইল, আপনাদের কর্মপরিবেশ ভালো, প্রোডাক্টিভিটি সব এনশিওর করা যায়, বা আপনাদের ট্রানজিশনটা যাতে ভালো হয় সেজন্য কি দরকার, আপনাদের প্রায়োরিটিগুলো কি হওয়া উচিত, তখন আমরা যেটা জানতে পারি, তারা প্রায়োরিটির দিক থাকে ওয়েজেসটা যাতে একটু ভালো হয়, যাতে করে তাদের লিভিং ওয়েজ না হলেও বেঁচে থাকার মতো যাতে ওয়েজেসটা হয়, সেটা দিয়ে তারা ফোকাস করেন। এবং তাদের স্কিল ডেভেলপমেন্টে যাতে আমরা কাজ করি, ফ্যাক্টরি যাতে সেই কাজে ফোকাস করে, এবং হেলথ ইন্স্যুরেন্সটা যাতে অবশ্যই থাকে, এবং অবশ্যই বেটার কুলিং এবং ভেন্টিলেশন সিস্টেম। পাশাপাশি রয়েছে আমাদের যে লেবার রাইটসগুলো আছে সেটা যাতে যত স্ট্রং ইমপ্লিমেন্টেশন হয়, এবং আমাদের যাতে এনাফ অন্টারপ্রেনারশিপ এবং অল্টারনেটিভ লাইভলিহুডের ব্যবস্থা থাকে। আমরা আমাদের বাংলাদেশে যথেষ্ট পলিসি লেভেলে কাজ হয়েছে, অনেকগুলা বড় ধরনের পলিসি আছে, পার্সপেক্টিভ প্ল্যান, ডেল্টা প্ল্যান, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ স্ট্র্যাটেজি অ্যান্ড অ্যাকশন প্ল্যান, মুজিব ক্লাইমেট প্রসপারিটি প্ল্যান। আসলে কোনো প্ল্যানেই, যেটা হচ্ছে যে আমরা যখন ক্লাইমেট চেঞ্জ এবং জাস্ট ট্রানজিশনকে ফোকাস করি, আমরা তো আজকে ওয়ার্কার সেন্ট্রিক জাস্ট ট্রানজিশন নিয়ে কথা বলবো এবং ক্লাইমেট চেঞ্জ ইম্প্যাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা আদৌ ওইভাবে কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না। আবার পলিসিগুলো থাকলেও সেগুলো ফ্র্যাগমেন্টেড এবং ওইভাবে ইমপ্লিমেন্টেড না। কিন্তু আশার কথা হচ্ছে যে আমাদের যে রিসেন্ট NDC 3.0, সেখানে কিন্তু আমাদের জাস্ট ট্রানজিশনের যে ব্যাপারটা সেটা কিন্তু অন্তর্ভুক্তই এসেছে, এবং সেটা নিয়ে ভালো কিছু পয়েন্ট আসছে, যেটা আইএলও যে জাস্ট ট্রানজিশন ফ্রেমওয়ার্কটা সেটাকে ফলো করে সেটা প্রিপেয়ার করা হয়েছিল, যেটা কপকে সামনে রেখে। এখন আমরা ভালনারেবিলিটিটা দেখলাম, পলিসি লেভেল ব্যাপারটা দেখলাম, কিন্তু আসলে কিছু তো ভালো জিনিস হচ্ছে ক্লাইমেট চেঞ্জ এবং যেটা জাস্টিসের সাথে রিলেটেড। সেক্ষেত্রে আমরা যখন দেখি যে আমাদের যে রিসেন্টলি গত 17 তারিখ হচ্ছে যে আমাদের বাংলাদেশ লেভেল ল 2006, যেটা অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স পাবলিশ হয়ে গেজেট আকারে পাবলিশ হয়, সেখানে কিছু জিনিস আসছে যেটা আমাদের ওয়ার্কার, আমাদের শ্রমিকদের জন্য খুবই উপযোগী, খুবই দরকার।
এবং তাদের ট্রানজিশনটা এবং তাদের লাইভলিহুডটা আসলে অনেক ভালো হবে যদি সেটা এনশিওর করা সম্ভব হয়। যেমন ফেস্টিভ্যাল লিভের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগে ছিল 13 দিন, সেটা এখন 11 দিন, এখন সেটা 13 দিন হয়েছে। ম্যাটারনিটি লিভ ছিল এখন 112 দিন, এখন 120 দিন। এবং অ্যানুয়াল লিভের ক্ষেত্রে ছিল আগে 18 দিনে একদিন, এখন সেটা 14 দিনে একদিন করার প্রভিশন আসছে। এবং টার্মিনেশন বেনিফিটস এর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখন যদি কেউ টার্মিনেটেড হয় 3 বছরের মধ্যে, তাহলে তাকে প্রত্যেক ইয়ারের জন্য 7 দিন করে তার মজুরি দিতে হবে। আর 3 থেকে 9 বছরের জন্য প্রতি বছরের জন্য 15 দিন করে, এবং হচ্ছে যে 10 বছর এবং বা তার অধিক বছরের জন্য 30 দিন করে মজুরি দিতে হবে। আবার আমরা যখন, যেহেতু আমরা জাস্ট ট্রানজিশনের ব্যাপারটা নিয়ে কথা বলতেছি, এবং আমরা দেখলাম সোশ্যাল সিকিউরিটি জায়গাতে খুবই নগণ্য আমাদের 3টা সেক্টরে। তো এই ক্ষেত্রে নতুন প্রভিশন অনুসারে দেখা যাচ্ছে যে আমাদেরকে অবশ্যই ম্যান্ডেটরি প্রভিডেন্ট ফান্ড করতে হবে যদি আমাদের ফ্যাক্টরি শ্রমিক সংখ্যা 100 থাকে। এবং যদি আমরা এটা নাও করি, আমরা অবশ্যই আমাদেরকে ইউনিভার্সাল পেনশন সিস্টেম যেটা আছে সেখানে আমাদেরকে অন্তর্ভুক্তি এনশিওর করতে হবে। এবং পাশাপাশি আমাদেরকে এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম ফান্ড নিয়ে কাজ করতে হবে, এটা গঠন করতে হবে। যদিও আমাদের বর্তমান আরএমজিতে পাইলট সিস্টেমে এমপ্লয়মেন্ট ইনজুরি ইএস পাইলট চলতেছে, কিন্তু এখন অ্যামেন্ডমেন্ট অনুসারে বলা হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাক্টরি এই বিষয়টা নিয়ে কাজ করবে। এবং অবশ্যই ফোর্স লেবারকে প্রভিশন ফোর্স লেবারকে যাতে না হয় সেটা নিয়ে কাজ করবে। এবং যে ডিসক্রিমিনেশনটা হয়, যেমন আমাদের লিঙ্গভিত্তিক ডিসক্রিমিনেশন, আমাদের ধর্ম বা কমিউনিটি ভিত্তিক যে ডিসক্রিমিনেশনগুলো হয়, সেগুলোর ব্যাপারেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের শ্রমিকরা আমরা দেখি যে ওইভাবে কথা বলার সুযোগটা পায় না, তাদের এম্পাওয়ার না। সেক্ষেত্রে আমরা দেখি যে ট্রেড ইউনিয়নকে আরো একটু ইজি করার জন্য বলা হয়েছে, এবং দেখা যাচ্ছে যে 20 জন শ্রমিক হলে ট্রেড ইউনিয়ন গঠন করতে পারবে, তবে যেখানে শ্রমিক সংখ্যা 20 থেকে 300-র মধ্যে। আমরা জানি আমাদের হচ্ছে যে একটা হাইকোর্টের ভার্ডিক্ট আছে, যেটা সেক্সুয়াল অ্যান্টি হ্যারাসমেন্ট কমিটি নিয়ে, সেটাকে ভ্যালিডেট করেছে এই অ্যামেন্ডমেন্টটা। এবং সেখানে বলা হয়েছে যে একটা কমপ্লেন্ট রেজলিউশন কমিটি থাকবে 5 সদস্যের বিশিষ্ট, এবং 2 জন সদস্য থাকবে এক্সটার্নাল। এবং আমরা জানি আমাদের যে লেবার কোর্ট আছে সেখানে আসলে ওইভাবে আমাদের মামলাগুলা, আমাদের সাকসেস রেটও ভালো, বাট দীর্ঘসূত্রিতা অনেক বেশি। কিন্তু সেইটাকে আরেকটু ইজি করার জন্য এই অ্যামেন্ডমেন্ট অনুসারে আমরা দেখি যে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন অথরিটি গঠনের কথা বলা হয়েছে। এবং পাশাপাশি আমরা যাতে শ্রমিক মালিক এবং হচ্ছে যে আমরা বা মাল্টি স্টেকহোল্ডার লেভেলে আমরা যাতে কথা বলতে পারি এবং ইস্যুগুলো নিয়ে কথা বলতে পারি, সেজন্য সোশ্যাল ডায়ালগের ব্যাপারে বলা হয়েছে। এবং হচ্ছে যে একটা ন্যাশনাল এবং সেক্টরাল টিসিসি থাকতে হবে প্রত্যেকটা সেক্টরে। আমরা জানি COP30 চলতেছে, সেই গত 10 থেকে 21 তারিখের মধ্যে, 21 তারিখে শেষ হয়ে যাবে। এই কপটাকে বলা হচ্ছে যে ইমপ্লিমেন্টেশন কপ। অর্থাৎ আগে পূর্ববর্তী সময় COP28, 27 বা প্যারিস এগ্রিমেন্ট যে কপটা ছিল, ওই কপগুলোতে যে কমিটমেন্টগুলো আমরা নিয়ে আসছিলাম আমাদের অ্যাডাপ্টেশনের জায়গা থেকে, আমাদের আম, আমাদের যে গ্লোবাল ওয়ার্মিং এর জায়গা থেকে যে কমিটমেন্টগুলো আছে, সেইগুলাতে আমরা হচ্ছে যে কতটুকু ইমপ্লিমেন্ট করব এবং কতটুকু কোথায় আছি সেই ব্যাপারে আমরা কাজ করার জন্যই COP30 কাজ করতেছে। এবং যেখানে অন্যতম একটা প্রভিশন হচ্ছে যে আমাদের জাস্ট ট্রানজিশন নিয়ে ডিসকাশন হচ্ছে, এবং ফোকাস করা হচ্ছে যে নেচার বেসড সলিউশনকে। এবং হচ্ছে আরেকটা বিষয় জিনিস ফোকাস করা হচ্ছে যাতে করে আমাদের যে 1.3 ট্রিলিয়ন ফান্ড ক্লাইমেট ফাইন্যান্স করার জন্য, যারা ভালনারেবল কান্ট্রি লাইক বাংলাদেশ, সেখানে ফাইন্যান্স করার জন্য। তো আমরা আসলে একটা ভালো জিনিস হচ্ছে যে আমি একটু আগে ওয়েবসাইটে দেখলাম যে এনডিসি 118টি কান্ট্রি তাদের এনডিসি জমা দিয়েছে, যেখানে অবশ্যই জাস্টিফিকেশনটাকে হাইলাইট করা আছে। এবং ফান্ড ফর দ্য রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ ফান্ড, যেটা লস অ্যান্ড ড্যামেজ ফান্ড যেটাও অলরেডি অপারেশন অপারেশনাল, যেখান থেকে আমরা বাংলাদেশের মতো কান্ট্রি 2026 সাল থেকে আমরা চাইলে আমাদের প্রপোজাল জমা দিয়ে আমরা ফান্ড নিতে পারবো আমাদের লস অ্যান্ড ড্যামেজের পলিসির আন্ডারে। এখন আমরা, যেহেতু আমাদের অন্যতম পার্ট হচ্ছে যে জাস্ট ট্রানজিশন, তো এই ক্ষেত্রে আসলে আমরা একটু দেখার চেষ্টা করি আমাদের গভর্নমেন্টের জায়গা থেকে NDC 3.0 সাবমিট করেছে এই কপে। এবং এই কপে আমরা দেখি যে আইলোর যে জাস্ট ট্রানজিশন ফ্রেমওয়ার্ককে ফোকাস করে যে প্রিন্সিপালগুলো আছে, কতগুলো পয়েন্ট ওনারা এই এনডিসিতে ফোকাস করে জাস্ট ট্রানজিশনকে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের সোশ্যাল ডায়ালগ, টাইফাইড সোশ্যাল ডায়ালগটাকে ফোকাস করা হয়। আমাদের যে রাইটস অ্যান্ড প্রোটেকশন, আমাদের স্পেশালি আমাদের লেবার রাইটস, আমাদের ওশ, এবং হচ্ছে যে আমাদের যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে জব ডিসপ্লেসমেন্ট, সেটাকে যাতে প্রোটেক্ট করা যায় সেটা। এবং স্কিল ডেভেলপমেন্ট
এবং রিস্কিলিংকে ফোকাস করা হয়, স্পেশালি রিনিউয়েবল এনার্জি এবং গ্রিন জবসের ক্ষেত্রে। এবং এসএমই এবং এন্টারপ্রাইজ যে সাপোর্টগুলো সেখানে হাইলাইট করা হয়। এবং আমাদের যে সোশ্যাল প্রোটেকশন সিস্টেমটা যেহেতু আমরা দেখে আসতেছি অবশ্যই দুর্বল, সেই জায়গাতে কাজ করার জন্য এমপ্লয়মেন্ট, আনএমপ্লয়মেন্ট বেনিফিটস, ইনকাম সাপোর্ট এবং শক রেসপন্সিভ সিস্টেম, যেটা মেইনলি ক্লাইমেট রিলেটেড একটা ইস্যু, সেটাকে ফোকাস করে যাতে আমরা বেনিফিটগুলো এনশিওর করতে পারি। এবং অবশ্যই ইকুইটি, ইনক্লুশন এবং পলিসি, ন্যাশনাল লেভেলে যাতে জাস্টিফিকেশন পলিসি ফ্রেমওয়ার্কটা আমাদের যে আদার্স যে পলিসিগুলো আসবে সেটার সাথে অ্যালাইন হয়, এই বিষয়গুলোকে ফোকাস করে আমাদের এনডিসিটা হাইলাইট করে থাকে জাস্টিফিকেশনটাকে। এরপর আমরা হচ্ছে যে ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্টিফিকেশন বাংলাদেশ, এনএজেটিবি, যেটা আমাদের গত কনভেনশনে আমরা এই প্ল্যাটফর্মটা নিয়ে কাজ করি এবং সেটা সূচনায় হয় ওই কনভেনশন থেকে। সেখানে আমরা গভর্নমেন্টকে আমরা চার্টার অফ ডিমান্ড দিয়ে থাকি ইউনিয়নের পক্ষ থেকে, মেনলি ইউনিয়ন দিয়ে থাকে। তো আমরা সেখানে কোন বিষয়গুলোকে হাইলাইট করে থাকি আমরা যদি একটু দেখি, সেখানে হচ্ছে যে ইনক্লুশন অফ ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ এট এভরি স্টেজ অফ ক্লাইমেট অ্যাকশন। আমরা জানি ক্লাইমেট অ্যাকশনের নিয়ে যত ধরনের কাজ হয়ে থাকে, আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে যে আমাদের যে এনডিসিটা হয়েছে সেখানে আসলে আমাদের ওইভাবে যে ট্রেড ইউনিয়ন বা যারা শ্রমিক প্রতিনিধি আছে তাদেরকে ওইভাবে ইনক্লুড করা হয়নি। সো এরপর হচ্ছে যে ওয়ার্কার সেন্টার যে ফেয়ার ইনক্লুশন এবং ক্লাইমেট ফাইন্যান্সের যে ব্যাপারটা, সেখানেও শ্রমিক এবং ট্রেড ইউনিয়নকে অন্তর্ভুক্তি করতে হবে এবং জব সিকিউরিটিটা এনশিওর করতে হবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে ওয়ার্কারদের যে ফান্ডামেন্টাল রাইটসগুলো সেগুলো ক্লাইমেট পলিসিতে নিয়ে আসতে হবে। আমাদের হচ্ছে যে ইনক্লুডিং জাস্টিফিকেশন ক্লজ, যে কোনো ধরনের আমাদের এগ্রিমেন্ট হয়ে থাকে সব জায়গায় আমাদের আমাদের যাতে জাস্টিফিকেশন ক্লজগুলোকে আমরা নিয়ে আসতে পারি। এবং আমাদের জেন্ডার ইকুয়ালিটি এবং ইনক্লুসিভ আমাদের ট্রানজিশনটা এনশিওর করতে হবে। পাশাপাশি একটা ইন্ডিপেন্ডেন্ট মনিটরিং অথরিটি থাকতে হবে। এবং আমরা অবশ্যই গ্লোবাল সলিডারিটি এবং ফেয়ার রেসপন্সিবিলিটিটাকে আমরা গুরুত্ব দিয়ে কাজ করব। এবং যাতে করে আমাদের এই COP30টা আমাদের জন্য হয়ে থাকে ইমপ্লিমেন্টেশন COP ফর দ্য জাস্ট ট্রানজিশন, যেহেতু এই জাস্ট ট্রানজিশনের একটা অন্যতম ডিসকাশন পয়েন্ট রয়েছে বা এজেন্ডা পয়েন্ট রয়েছে এই COP30-তে। এবং অবশ্যই আমরা অনেক কমিটমেন্ট দিই কিন্তু কমিটমেন্টগুলো বাস্তবায়নে আমরা কাজ ওইভাবে দেখি না। সো লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে যে আমাদের এই কমিটমেন্টগুলো যাতে ইমপ্লিমেন্টেশনে কাজ করে, এই পয়েন্টগুলো ছিল আমাদের ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে চার্টার অফ ডিমান্ড ফর দ্য গভর্নমেন্ট টু দ্য বাংলাদেশ। এখন আমরা যেহেতু ট্রেড ইউনিয়ন নিয়ে কথা বলতেছি, আমি আরেকটু যদি হাইলাইট করি, আমাদের আইটিইউসি যারা ট্রেড ইউনিয়ন নিয়ে কাজ করে তাদের 5টা পয়েন্ট রয়েছে এই কপকে ফোকাস করে। সেখানে হচ্ছে যে এই COP30টাকে জাস্ট ট্রানজিশন ইমপ্লিমেন্টেশন কপ হিসেবে দেখতে হবে। এবং হচ্ছে যে একটা এস্টাবলিশ ব্যালেম অ্যাকশন মেকানিজম ফর জাস্ট ট্রানজিশন আন্ডার জাস্ট ট্রানজিশন ওয়ার্ক প্রোগ্রাম নেগোসিয়েশন সিস্টেম, যেটা নিয়ে আমি বলতেছিলাম। এবং হচ্ছে যে আমাদের যে ওয়ার্কারদের রোল এবং তাদের যে ডিমান্ডগুলা, তাদের প্রত্যেকটা আসপেক্টে নেগোসিয়েশন যাতে সেটার প্রতিফলন ঘটে। এবং ডেলিভার জেন্ডার অ্যাকশন প্ল্যান, যেটা আসলে আমাদের বাংলাদেশেও খুবই আমরা ওইভাবে দেখি না যে জেন্ডার বেসড অ্যাকশন প্ল্যান বা জেন্ডার ফোকাসড অ্যাকশন প্ল্যান। এবং লাস্টলি হচ্ছে হিউম্যান রাইটস বিল্ড সাপোর্ট অ্যান্ড ট্রাস্ট অ্যাক্রস সোসাইটিস ড্রাইভ আর্জেন্টলি নিড, যাতে আমরা এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করতে পারি যেখানে আমাদের প্রত্যেকটা সোসাইটি এবং যেখানে আমাদের যখনই ক্লাইমেট চেঞ্জ রিলেটেড ইস্যু আসবে সাপোর্টটা আমরা এনশিওর করতে পারি। আমার স- আমি একদম লাস্ট মোমেন্টে চলে আসছি, আমার এটাই লাস্ট স্লাইড। সেক্ষেত্রে আমরা আমরা তো অনেক কিছু জানলাম, তারপরেও কিছু জেনারেল রিকমেন্ডেশন থাকে। সো জেনারেল রিকমেন্ডেশনের ক্ষেত্রে আমি যদি বলি, বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্টটা ওয়ার্কার সেন্ট্রিক ব্যাপারটাকে মাথায় রেখে জাস্ট ট্রানজিশনটাকে ফোকাস করি, তাহলে আমাদেরকে অবশ্যই এই বাংলাদেশটাকে রিমুভ করার জন্য বা রিডিউস করার জন্য বা সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ডাইভ, আমাদের যেহেতু ইন্সপেকশন সেক্টরে ডাইভ আছে, তাদের যেই রোলটা সেটাকে আরো একটু স্ট্রেংথেন করতে হবে। এবং একটা ডেভেলপ সেক্টরাল ক্লাইমেট ট্রানজিশন রোড ম্যাপ আমাদেরকে করে আগাতে হবে। আমাদেরকে অবশ্যই রিস্কিলিং এবং অল্টারনেটিভ এমপ্লয়মেন্ট অপরচুনিটি দিয়ে কাজ করতে হবে, ফোকাসিং ক্লাইমেট অ্যান্ড অটোমেশন ডিসপ্লেসমেন্ট। এবং আমাদেরকে অবশ্যই ইনভেস্টমেন্টে ফোকাস করতে হবে, সেটা গভর্নমেন্ট, সেটা ব্র্যান্ডস বায়ার এবং মাল্টি স্টেক হোল্ডার। কোথায় আমাদের ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার, কারণ আমরা আসলে অতটা ওইভাবে ইমপ্রুভ করতে পারি নাই। এবং গ্রিন প্রোডাকশন প্র্যাকটিসেস ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে ইথিক্যাল প্র্যাকটিসে ফোকাস করতে হবে, যেহেতু বিশ্ব এখন এসআইডিডি পলিসির দিকে যাচ্ছে। আমাদেরকেও সেই জায়গায় অ্যালাইন করতে হবে, নতুবা আমাদের বিজনেস শাটডাউন হয়ে যাবে। অবশ্যই আমরা এলডিসিতে থেকে আমরা গ্রাজুয়েট হব, সো আমাদের অনেক আমাদের ডোরস উইল বি ক্লোজ দেন। সো আমাদেরকে ইথিক্যাল সোর্সিং এবং এসআইডিডি ফ্রেমওয়ার্কে ফোকাস করে আমাদের বিজনেসগুলোকে প্রমোট করতে হবে। অবশ্যই আমাদেরকে সোশ্যাল প্রোটেকশনটা এনশিওর করতে হবে এবং মাল্টি স্টেক হোল্ডার প্ল্যাটফর্মকে আমাদের ইনিশিয়েট করতে হবে, যাতে করে আমরা এভিডেন্স বেসড আমাদের অ্যাডভোকেসি, আমাদের কথাগুলো আমরা যাতে শেয়ার করতে পারি। আমার দিক থেকে
এতটুকুই, অ্যান্ড সবাইকে ধন্যবাদ এতটুকু মনোযোগ দিয়ে শোনার জন্য। হয়তো অনেক কনফিউশন থাকতে পারে বা অনেক কিছু জানার বিষয় থাকতে পারে। যদি কোনো কোয়েরি থাকে আপনাদের বা শেয়ারিং থাকে, অবশ্যই আমাদেরকে জানাবেন আমাদের সেট বক্সে বা আমাদের ফেসবুক লাইভে কমেন্টে। আমার কাছে স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকলে আমিও সেটা অ্যাড্রেস করার চেষ্টা করব, এবং আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট, রেসপেক্টেড প্যানেলিস্ট যারা আছেন, ওনারা অবশ্যই বিষয়গুলো নিয়ে কথা বলবেন। আর যদি আপনাদের আরো কিছু কোনো যে কোনো ধরনের ইস্যু, আমাদেরকে অবশ্যই কমেন্ট করলে আমরা আপনাদেরকে রেসপন্ড করব থ্রু মেইল এবং কমেন্ট। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখানেই বিদায় নিচ্ছি। প্রেজেন্টেশন আপনাদের সাথে আছি। ধন্যবাদ সবাইকে। অত্যন্ত ধন্যবাদ এমডি মহিনুদ্দিন, রিসার্চ লিড, বাংলাদেশ লেবার ফাউন্ডেশন, তার তথ্যবহুল প্রেজেন্টেশনের জন্য। আমরা তার প্রেজেন্টেশনে আসলে দেখলাম যে ক্লাইমেট চেঞ্জের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখলাম, এই রিলেটেড আমরা বেশ কিছু ডেটা দেখলাম। এরপর আমরা বাংলাদেশ লেবার ফাউন্ডেশনের কিছু রিসার্চ ফাইন্ডিংস দেখলাম, যেটা কিনা ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট নিয়ে হয়েছিল ওয়ার্কার্সদের উপরে। কিছু অ্যাডাপ্টেশন মেজার্স দেখলাম যেগুলো অলরেডি এক্সিস্টিং, কিন্তু সেগুলো আসলে এনাফ না। এরপরে আমরা লেবার লয়ার অ্যামেন্ডমেন্টের যে সেকশনটা সেটা উনি হাইলাইট করলেন বেশ সুন্দরভাবে, এবং COP30, NDC 3.0, এই জিনিসগুলো উনি ওনার প্রেজেন্টেশনে হাইলাইট করেছেন। পাশাপাশি COP30-কে মাথায় রেখে শ্রমিকদের দাবি, বাংলাদেশি শ্রমিকদের ট্রেড ইউনিয়নের দাবি এবং হচ্ছে আইটিইউসির দাবিগুলো উনি তুলে ধরলেন। এবং শেষ পর্যায়ে উনি হচ্ছে কিছু রেকমেন্ডেশন তুলে ধরলেন ওনার প্রেজেন্টেশনে, যেগুলো আসলে অ্যাজ এ কমন রেকমেন্ডেশন হিসেবে যে কোনো ক্ষেত্রেই কাজে লাগতে পারে। তো অসংখ্য ধন্যবাদ এমডি মহিনুদ্দিন ভাইকে। আমি এ পর্যায়ে আমাদের বিজ্ঞ প্যানেলিস্টদের কাছে যাব। তো আমি প্রথমে প্যানেলিস্টদের কাছে এক রাউন্ড প্রশ্ন করব, করার পরে হচ্ছে আমরা একটা ছোট ওপেন ডিসকাশন রাখবো। এরপর পরবর্তী ধাপে আবার আমরা প্যানেলিস্টদের কাছে আরেকবার যাব। তো এভাবেই আমরা প্রোগ্রামটা পরিচালনা করব। তো এ পর্যায়ে যদি আমি আমাদের বিজ্ঞ প্যানেলিস্ট মীর মোহাম্মদ আলী, আমি জনাব মীর মোহাম্মদ আলী ভাইয়ের কাছে যেতে চাই। জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, শেরেবাংলা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি। আহ, ভাইকে আমি অনুরোধ করব, উনি যখন ওনার প্রশ্নের উত্তরটা দিবেন উনি সংক্ষিপ্ত আকারে তার পরিচয়টা নিজের মতো করে উনি দিয়ে নিতে পারেন। তো ভাইয়ের কাছে আমি যেটা জানতে চাই, যে বর্তমানে আসলে আমরা দেখতে পাই যে ক্লাইমেট সায়েন্স যেটাকে বলে আর কি, ওখানে আমরা দেখতে পাই যে কিছু নির্দিষ্ট পরিমাণযোগ্য কিছু ঝুঁকি আছে, যেমন অতিরিক্ত তাপমাত্রা, পানির ঘাটতি, সুপেয় পানির ঘাটতি, এবং সাপ্লাই চেইন ডিসরাপশন ইত্যাদি। তো এই যে জিনিসগুলো, ক্লাইমেট চেঞ্জের যেই মেজারেবল যেই ইন্ডিকেটরগুলো, এগুলো আসলে আরএমজি, ট্যানারি এবং হচ্ছে লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার সেক্টরের উপর ইমিডিয়েট কি কি ধরনের আসলে আহ, হুমকি তৈরি করছে বলে আপনি মনে করেন বা আপনার অভিজ্ঞতায় আপনি দেখেছেন? জি, মীর মোহাম্মদ আলী ভাই। ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। উম, আমি সবার প্রথমে আহ, উম, মাইনুদ্দিনকে ধন্যবাদ জানাবো। মাইনুদ্দিন ভাই আসলে খুব ইন ডিটেইলস একটা মানে প্রেজেন্টেশন আমাদের সামনে উপস্থাপন করেছেন, এবং আমি মনে করি যে উনি আসলে যেই তথ্যগুলো দিয়েছেন আসলে আমাদের যদি লেবার সেক্টরের মানুষের কথা চিন্তা করি, তো এই মানুষগুলো আসলে এরকম ভার্নারেবল পজিশনে আছে। আর আমার পরিচয় দিতে বলেছেন, আমি মীর মোহাম্মদ আলী। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি, এবং আমি ডেভেলপমেন্ট সেক্টরে প্রায় 7 থেকে 8 বছর ধরে কাজ করার পরেই আসলে মূলত এই ইউনিভার্সিটিতে জয়েন করি। এখন আমি কারেন্টলি হচ্ছে এফএওর সাথে কাজ করছি, তাদের প্রোগ্রাম ডিজাইনিং স্পেশালিস্ট হিসেবে। এবং আমার বেশ কিছু সুযোগ হয়েছিল আসলে বিএলএফ এর সাথে এই ফর্মাল এবং ইনফর্মাল ইন্ডাস্ট্রির যে মানুষেরা রয়েছে তাদের বিভিন্ন ভার্নারেবিলিটিস, বিভিন্ন প্রজেক্টস, এই জিনিসগুলো দেখার। তো আসলে আমি যেটা বলছিলাম যে মঈনুদ্দিন ভাই আসলে যেটা দেখিয়েছেন, যে আসলে জলবায়ু পরিবর্তনের কারণে যে অর্থনৈতিক ক্ষতির বিষয়টা, সেটা প্রায় $4.5 বিলিয়ন মতো। তো এটা একটা বিশাল ক্ষতি। এখন আমরা বাংলাদেশে আসলে একটা সময় কিন্তু এই জলবায়ু পরিবর্তন বা এই পরিবর্তনকে বলতেই আমরা চিন্তা করতাম যে এই ঘূর্ণিঝড় সাইক্লোন এই জায়গায় হয়েছে, এই জায়গায় আমি যদি আসলে ইমিডিয়েটলি তাদেরকে কোনো সাপোর্ট দেই, এটাই আমার মনে হয় জলবায়ু পরিবর্তনের এই আগে দেখা যাচ্ছে বছরে একটা ঘূর্ণিঝড় হইতো, এখন এইটা ক্রমান্বয়ে বেড়ে 8টা 10টা করেও ঘূর্ণিঝড় হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে কি, যে কেন আমরা গত কয়েক বছর ধরে এটা কথা বলছি। আমি লাস্ট কপেও যখন গিয়েছিলাম আজারবাইজান বা
এই 1-2 বছর ধরে কিন্তু একটু বেশি আলোচনা হচ্ছে এই লেবারদেরকে নিয়ে। কারণ কি, আহ, বেশ কিছু বছর ধরেই কিন্তু লস অ্যান্ড ড্যামেজের ফান্ডের কথা বলা হচ্ছে, বাট এই বছর এসে আসলে এই ফান্ডটা ওপেন হয়েছে। এখন এটা শুনতে খারাপ লাগলেও যে আসলে এই জিসিএফ ফান্ডের যে ফান্ডটা, এই ফান্ডটা কিন্তু আসলে এই এত বছর ধরে কিন্তু আমরা কাজ করছি, কিন্তু এই উইন্ডোই ওপেন হইলো হয়তো বা এই বছর। এখন এই 26 সালে যদি প্রজেক্ট প্রপোজাল সাবমিট হয়, এটা কবে যে টাকা পাবে সেটার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কারণ 2018 সালে বাংলাদেশ গভর্নমেন্ট বা পিকেএসএফ বা ইটকোল, তারা যেই প্রজেক্ট সাবমিট করেছে এইটার টাকা পাইছে দেখা যাচ্ছে 24-25-এ এসে। আবার এই টাকা 10% টাকাও কিন্তু বাংলাদেশে অ্যাক্সেস করতে পারে না এখনো। সুতরাং এই জায়গায় কিন্তু একটা লম্বা সময়ের কিন্তু একটা বিষয় আছে। তো এই ঝুঁকিটা কিভাবে হবে, এই ঝুঁকিটা কিভাবে মোকাবেলা করা হবে, আবার ঠিক এই টাকাটা যদি আবার এই ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে আসে বা অন্য অন্য যে সকল ব্যাংকের মাধ্যমে আসে, সরাসরি যদি না পায়, এটা একটা বিষয়। তো এখন আমি একটু ফোকাস করি যে আমার দেশে এই উপকূলীয় যেই জায়গাগুলো রয়েছে, এই জায়গার যখন মানুষ বারবার এই ঘূর্ণিঝড়ের কারণে সে উদ্বাস্তু হয়, তার কিন্তু আসলে ওই ফর্মাল ট্রেনিং নাই, সে কিন্তু স্কিল না। তো ম্যাক্সিমাম এই নন স্কিল মানুষটা আমাদের এই লেবার সেক্টরে, এটা কিন্তু হোম বেজ আরএমজি তে এসে কিন্তু সে যোগ হয়। এবং আমরা দেখেছি, আমরা নিজেরাও স্টাডি করে দেখেছি যে এই জায়গায় তার 5-7 হাজার টাকা দেখা যাচ্ছে, বা 5 হাজার টাকাও মান্থলি অ্যাভারেজ ইনকাম না। সুতরাং এইটা দিয়ে কিন্তু মাইনুদ্দিন ভাই বলেছেন তাদের থাকার জায়গাটা কিন্তু বস্তির চেয়ে ভালো হওয়ার সুযোগ নাই। এবং তাদের যে ছোট যে শিশু যারা আছে, তারা নানা রকম কিশোর গ্যাংয়ের সাথে যুক্ত হচ্ছে, তারা হেলথ ঝুঁকিতে পড়ছে। তো এখন আপনি যেটা বললেন যে কোন কোন আসলে ঝুঁকিগুলো আসে, তো সাধারণত ওই যে আপনি বলেই দিয়েছেন যে আমাদের আসলে আরএনজি, লেদার এবং ফুটার যে সেক্টর আছে, এই জায়গার একটা বড় সমস্যাটাই হচ্ছে হিট স্ট্রেস বা তাপমাত্রা বেড়ে যাওয়া। কারণ হচ্ছে আমরা এমনিতেই দেখেছি গরমকালে কিন্তু তাপমাত্রা এমনিতেই বেড়ে যায়, এবং এটা কারখানার ভিতরে যখন এটা 40 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তখন কিন্তু তাদের আসলে এই ডিহাইড্রেশনটা বেড়ে যায়। যদিও মাইনুদ্দিন ভাই বলেছেন অনেকবার যে তারা ওয়াশরুমে যেতে চায় না, এর জন্য তার অনেক ক্ষতি হয়। এবং এইরকম একটা স্টাডিও আমরা আসলে করে দেখেছি যে এই মানুষ এই পানিটা না খাওয়ার কারণে তার ব্রেনেরও অনেক ডেভেলপমেন্ট হয় না, অনেক পানি পায় না এই এই শরীরের। এবং এই শিশু যদি এই পানিটা না খায়, তাহলে তার পার্সন উইথ ডিসএবিলিটির সংখ্যাটাও ক্রমান্বয়ে বাড়ে। সুতরাং এই যে শ্রমিকরা রয়েছে, তাদের যে হিট স্ট্রেস, এতে করেও কিন্তু তার আসলে, আমি দেখতেছি সে বসে আছে, তাতেও অনেক স্টাডিতে বলছে তার 20 থেকে 30% মানে হচ্ছে এটার প্রোডাক্টিভিটিটা কমে যাচ্ছে। এটা একটা বিষয়। এবং আপনি আসলে এই পানি দূষণের কথাটা বলছেন, যে আমরা কিন্তু আসলে যেই চামড়া এবং কাপড় প্রক্রিয়াজাতকরণ যে শিল্পটা বলি, যে লেদার যেই সেক্টরটা, এই জায়গা কিন্তু একদম সবচেয়ে বেশি পানির উপর নির্ভরশীল। কারণ কি, এটাকে ক্লিন করা, এবং এই সময় কিন্তু এই যে শ্রমিকরা রয়েছে, এই শ্রমিকদের মধ্যে কিন্তু আমরা দেখেছি যে তাদের যে ত্বকের যেই স্কিন ডিজিজ যেটা, এই ডিজিজের পরিমাণটা কিন্তু তাদের তুলনামূলকভাবে অন্যদের চেয়ে বেশি, ফর্মাল আরএনজির চেয়ে। আবার এদের ইনফেকশনটাও কিন্তু বেশি। এবং আরেকটা যেটা জিনিস আপনি বলছিলেন, তাদের আসলে এই সাপ্লাই চেইনের কথাটা বলছিলেন। তো এই জায়গায় কিন্তু আসলে বন্যা, ঘূর্ণিঝড়, এই জিনিসগুলো আসলে যত বারবার যেভাবে বাড়ছে, সেই জায়গায় কিন্তু আমাদের যে কাঁচামাল সরবরাহ বা এটার জন্য যেই যেই বিষয়গুলো আছে, এই জায়গায় কিন্তু অনেক সময় উৎপাদন বন্ধ থাকে। তারপরে তার মজুরি বা সার্বিকভাবে কিন্তু সে একটা, মানে দিন শেষে আমরা যেটা নিয়েই চিন্তা করি না কেন, সার্বিকভাবে কিন্তু তার এই চাকরিটা অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। এবং তার হচ্ছে মানে এরকম ঝামেলা হইলে সে হয়তো বা সঠিক সময়ে তার কর্মস্থলে পৌঁছাইতে পারে না। এবং এটার সাথে সাথে আরেকটা, আপনি যেটা বললেন বায়ু দূষণের কথাটা একটু বললেন, যে এই সার্বিকভাবে কিন্তু তার এই যে ইনডোরের যে আমি তাপমাত্রা বেড়ে যাওয়ার কথা বলছি, বা এগুলার সাথে অনেক জায়গায় কিন্তু তার ওই ভালো ভেন্টিলেশনও নাই। তো এইগুলার কারণে কিন্তু আমাদের দেশের এখন অনেক মানুষই আছে যাদের কিন্তু শ্বাসকষ্ট আছে, সে আরো বেশি শ্বাসকষ্টে ভুগবে। এবং যার অ্যাজমা আছে, বা হচ্ছে মাথা ব্যথা বা হাইপার টেনশন, চোখের যন্ত্রণা, এগুলা কিন্তু এখন কমন। তো এই যে একটা মেন্টাল স্ট্রেস, এই জায়গাগুলোও কিন্তু আসলে এই সার্বিকভাবে এই জলবায়ু পরিবর্তন বলি বা যেটার কারণে বলি, এই জায়গায় কিন্তু আমার লেবার সেক্টরের মানুষেরা এই জায়গাগুলোয় সবচেয়ে বেশি কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন যে লস এন্ড ড্যামেজের যে ফান্ডটা আছে, এই জায়গা থেকে আসলে কিভাবে
এই মানুষদেরকে এই অ্যাক্সেসটা একটু বাড়ায় দেওয়া যায়, কিভাবে আসলে তাদেরকে কম্পেনসেট করা যায়। তো এগুলো নিয়ে হয়তো বা আমরা সামনে আবার কথা বলার সুযোগ পাবো। তো এইটা আপনি আপনার যে প্রশ্ন করলেন, এটার আঙ্গিকে আমরা বলতে পারি যে আসলে এই আম, লে- এই 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 সেক্টরের মানুষরা স্বাস্থ্যগত আসলে এই ধরনের ঝুঁকির মধ্যে তারা পড়ছে। ধন্যবাদ। অত্যন্ত ধন্যবাদ জনাব মীর মোহাম্মদ আলী, আপনার ইনসাইটফুল বক্তব্যের জন্য। আপনি যে ইস্যুটা সর্বপ্রথমে বলেছেন সেটা হচ্ছে হিট স্ট্রেস। এরপর বলেছেন যে পানি না খাওয়ার কারণে দেখা যাচ্ছে যে ব্রেনের অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্টের সমস্যা হয়, স্কিন ডিজিজের কথাটা আপনি বলেছেন। পাশাপাশি বলেছেন নানান ইনফেকশনের কথা, এবং সাপ্লাই চেনের ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে কাঁচামাল সরবরাহ ক্ষেত্রে দেরি হলে সেক্ষেত্রে উৎপাদনে একটা ব্যাঘাত ঘটে, যেটার আলটিমেটলি প্রভাব শ্রমিকদের উপরে পড়ে। এরপরে আছে যে ক্লাইমেট, দেখা যাচ্ছে যে বিভিন্ন কি বলে যেটাকে দুর্যোগের কারণে শ্রমিকদের কর্মস্থলে পৌঁছাতে সমস্যা হওয়া, এবং বায়ু দূষণ এবং শ্বাসকষ্টের কথাগুলো আপনি উল্লেখ করলেন। ধন্যবাদ আপনাকে, আমি আসবো আবার আপনার কাছে। আহ, এ পর্যায়ে আমি একটু যেতে চাচ্ছিলাম জনাব আবিল বিন আমিন, নির্বাহী পরিচালক, এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশ, আবিল সাহেবের কাছে। আশা করি আপনি শুনতে পাচ্ছেন। আপনার প্রতি আমার যেই জানতে চাওয়া, সেটা হচ্ছে যে আসলে ইথিক্যাল ট্রেডের দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক যে ক্রেতা বা ব্র্যান্ডগুলো আছে যেগুলো আমাদের দেশীয় ফ্যাক্টরিগুলো থেকে তারা হচ্ছে সোর্স করে বা প্রোডাক্টগুলো কিনে নেয়, তাদের আসলে কোন ধরনের নন নেগোশিয়েবল কমিটমেন্ট তারা করতে পারে, যেটা কিনা ফাইন্যান্সিয়াল হতে পারে বা অন্য যে কোনো ধরনের কমিটমেন্ট হতে পারে। তারা কি ধরনের কমিটমেন্ট করতে পারে যে কমিটমেন্টগুলো পরবর্তীতে জাস্ট ট্রানজিশন বাস্তবায়নের ক্ষেত্রে আসলে আর্থিকভাবে সাহায্য করবে। জাস্ট ট্রানজিশনটা বাস্তবায়নের ক্ষেত্রে তারা বোঝা না হয়ে বরং তারা কিভাবে সেটা আর্থিকভাবে সহায়তা করতে পারে, এবং কি কি ধরনের আসলে কমিটমেন্ট আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো তারা করতে পারে। জি, আবিল বিন আমিন, আপনি চাইলে আপনার সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয়টা নিজের মতো করে দিয়ে নিতে পারেন। থ্যাংক ইউ। ধন্যবাদ ইয়াসিন সাহেব। আশা করি আমাকে শোনা যাচ্ছে। আমার নাম আবিল বিন আমিন। আমি কর্মরত আছি এথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ বাংলাদেশে এক্সিকিউটিভ ডাইরেক্টর হিসেবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা যদি ব্র্যান্ডের পলিসি এবং স্ট্র্যাটেজি দেখি, প্রথমে একটু ডিস্টিংগুইশ করা যেটা দরকার সেটা হলো গিয়ে যে সব ব্র্যান্ড বা বায়ার আসলে এক সাইজ না। কিছু ব্র্যান্ড এবং বায়ার্স আছে যারা সাইজে অনেক বড়, কিছু মিডল এবং কিছু তো ছোট। যারা ছোট ব্র্যান্ড তারা আসলে বিভিন্ন ইউরোপিয়ান রেগুলেশন যেগুলো আছে, যেগুলা আসলে ড্রাইভ করছে ব্র্যান্ডদেরকে মোর অ্যাকাউন্টেবল করার চেষ্টা করছে, তারা আসলে সেই লজ এর আন্ডারে পড়েই না। আহ, মাঝারি এবং বড় ব্র্যান্ড যারা যারা এসব লজ এর রেগুলেশনস এর আন্ডারে পড়ে, আহ, তারা তাদেরকে আসলে অ্যাকাউন্টেবল করার একটা এফোর্ট চলছে গ্লোবালি। মোস্টলি এটা ইউরোপিয়ান ব্র্যান্ডের জন্য বেশি প্রযোজ্য। তো আমরা যদি দেখি যে ইউরোপিয়ান ব্র্যান্ড যারা বড় এবং মাঝারি সাইজের আছে, তারা সবচেয়ে বেশি তাদের জন্য যেটা রেলিভেন্ট ল এবং রেগুলেশন সেটা হলো গিয়ে ইউরোপিয়ান গ্রিন ডিল। এটা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বানানো একটা স্ট্র্যাটেজি যেটা আসলে ড্রাইভ করছে এনার্জি ট্রানজিশন ইন ইউরোপ। আহ, এই ইউরোপিয়ান গ্রিন ডিলে দুটা দুটা না আসলে পাঁচটা অবজেক্টিভ আছে, বাট সবগুলো অবজেক্টিভ আসলে আজকে আমাদের ডিসকাশনের জন্য জরুরি না। যে দুটা অবজেক্টিভ জরুরি, একটা হলো গিয়ে অ্যাচিভিং নেট জিরো গ্রিন হাউস গ্যাস এমিশন বাই 2050 উইথ অ্যান ইন্টারিম টার্গেট যে 2030-এর মধ্যে 55% এমিশন রিডাকশন হবে এবং 50-এর মধ্যে নেট জিরো হবে। এখন বড় ব্র্যান্ড এবং বায়ার যেটা করেছে সেটা হলো এই টার্গেট গুলো তাদের স্ট্র্যাটেজির মধ্যে ইনকর্পোরেট করেছে। ইনকর্পোরেট করে তারা যেটা করেছে, তারা দেখে যে আসলে তারা নিজেরা তো এটা করতে পারবেন না, এটা করতে হলে যেটা করতে হবে তারা যেসব হাজার হাজার ছোট 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 বড় ফ্যাক্টরি থেকে সাপ্লাই করে তাদের মধ্যে এই টার্গেটটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। সো সেখানে যেটা করছে তারা যে ওনারা র্যান্ডমলি অনেকটা বলতে পারেন যে এসে এসে বলছে বিভিন্ন সাপ্লায়ার্সকে তোমরা 30-এর মধ্যে এটা করতে হবে, 50-এর মধ্যে এটা করতে হবে, এটা করে আমাদেরকে রিপোর্ট করতে হবে, যাতে সবগুলোকে আমরা কিউমুলেট করে আমরা ইউরোপিয়ান ইউনিয়নের কাছে গিয়ে রিপোর্ট করতে পারি যে আমরা আমাদের টার্গেটটা অ্যাচিভ করতে পেরেছি। এখন এই পুরো প্রসেসটার মধ্যে কতটুকু এথিক্যাল ভাবে করা হচ্ছে, এথিক্যাল প্র্যাকটিস মেনে করা হচ্ছে, এটা একটা বড় কোয়েশ্চেন। সো আমাদের ইটিআই সাইড থেকে আমরা যেটা সবসময় বলি যে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু সেটা হলো গিয়ে
ব্র্যান্ডের পারচেজিং প্র্যাকটিসটা, বা যেভাবে তারা কিনে এবং কেনার সময় কন্ডিশন দেয় সেগুলা যেন ঠিক থাকে। তো আমরা অনেক বছর ধরে এটা নিয়ে চেষ্টা করছি, এবং রিসেন্টলি আমরা আরো কিছু মাল্টি স্টেক হোল্ডার ইনিশিয়েটিভের সাথে মিলে একটা ফ্রেমওয়ার্ক পাবলিশ করেছি, যেটার নাম হলো গিয়ে কমন ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবল পারচেজিং প্র্যাকটিস। এই কমন ফ্রেমওয়ার্কের মধ্যে 5টা পয়েন্ট আছে। 4টা পয়েন্ট আজকের আলোচনার জন্য জরুরি। প্রথম হলো গিয়ে ক্লিয়ার কমিউনিকেশন, যে কমিউনিকেশনটা ক্লিয়ার হতে হবে। শুধু ব্র্যান্ডের একটা টার্গেট, ব্র্যান্ডের বায়ার্স আমাদের সাপ্লায়ারদের একটা টার্গেট দিয়ে দিল যে এটা করতে হবে সেটা করতে হবে, তা না। কেন করছে, কিভাবে করতে হবে, এবং এটা করলে বেনিফিট কি হবে, সেই আলোচনাগুলো ক্লিয়ারলি কমিউনিকেট করতে হবে। দ্বিতীয় হলো গিয়ে ফেয়ার টার্মস। তো এখানে আসলে পেমেন্টের ইস্যুটা চলে আসে, যে যেই দামে কিনছে সেই দামটা আসলে ফেয়ার কিনা। এই দামে যদি আমাদের সাপ্লায়াররা বায়ারদের কাছে বিক্রি করে, তাহলে কি আদৌ তাদের লিভিং ওয়েজ পে করার মতো টাকা তাদের হাতে থাকে কিনা। তাদেরকে একটা গ্রিন ট্রানজিশনের জন্য ফ্যাক্টরিতে যে একটা ইনভেস্টমেন্ট করতে হবে, সেই ইনভেস্টমেন্ট করার মতো এনাফ ক্যাপিটাল তাদের হাতে থাকবে কিনা। সো এই আলোচনাগুলো চলে আসে তখন ফেয়ার টার্মস এর আন্ডারে। থার্ড হলো গিয়ে শেয়ার রেসপন্সিবিলিটি, যে রেসপন্সিবিলিটি হ্যাজ টু বি শেয়ার। শুধু আমার সাপ্লায়ারদের উপর চাপাই দিলেই হলো না, এখানে বায়ার্স এবং ব্র্যান্ডদেরকে একটা রেসপন্সিবিলিটি নিতে হবে। ইট কুড বি বেটার প্রাইসিং, ইট কুড বি ট্রান্সফার অফ টেকনোলজি, ইট কুড বি যে বায়ার্সরা আসলে এসে ফিজিক্যালি আমাদের সাপ্লায়ারদের ফ্যাক্টরিতে ইনভেস্ট করছে, ক্লিনার টেকনোলজিতে ইনভেস্ট করছে, যাতে তারা এই টার্গেটগুলা মিট করতে পারে। এবং লাস্টলি হলো কি ইনেবলিং এনভায়রনমেন্ট। সেটা ইনভেলিং এনভায়রনমেন্ট হলে বায়ারদেরকে আরো অ্যাক্টিভলি এঙ্গেজও হতে হবে, যে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট পলিসি ডিসকাশনে, টু মেক শিওর যে আমাদের সাপ্লায়ারদের অ্যাক্সেস টু ফাইন্যান্স আছে বোথ লোকালি এবং ইন্টারন্যাশনালি, তারা যাতে ইনভেস্টমেন্টগুলো করতে পারে। আর দ্বিতীয় যে পয়েন্টটা ইউরোপিয়ান গ্রিন ডিলে যেটা আজকে আলোচনার জন্য জরুরি, সেটা হলো গিয়ে যে আহ, এই যে ট্রানজিশনটার কথা আমরা বলছি সেটা যেন জাস্ট এবং ইনক্লুসিভ হয়, এবং কোনো পার্সন বা কোনো রিজিয়ন যেন এর দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়। একইভাবে এখন ওই আলোচনাটা আবার চলে আসে, যে তাহলে এই জায়গাটা ইনশিওর করার দায়িত্ব ব্র্যান্ডের এবং বায়ারদের মধ্যে পড়ে। এখন প্র্যাকটিক্যাল যেটা আমরা দেখি, যে স্ট্র্যাটেজিগুলো ব্র্যান্ড বাজার দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগের এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজির মধ্যে এনভায়রনমেন্টাল টার্গেটগুলো আছে, এবং স্টেক হোল্ডার এবং ওয়ার্কার্সদের সাথে বা ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভের সাথে এঙ্গেজ করার যে কমিটমেন্টগুলা, সেগুলো সোশ্যাল টার্গেটের আন্ডারে চলে যাচ্ছে। কিন্তু দুটার মাঝে কোনো ধরনের মিল নেই, যে দুটা আলাদা আলাদা ভাবে কাজ করছে দুইটা গ্রুপ, এবং নিজেদের মধ্যে কোনো ধরনের কমিউনিকেশন নেই বা কানেকশন নেই। এর জন্য যেটা হচ্ছে সেটা হলো গিয়ে গ্রিন ট্রানজিশন নিয়ে যেই যতটুকু কাজও হচ্ছে, সেখানে ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ, সিভিল সোসাইটি অ্যাক্টার্সদের কোনো এঙ্গেজমেন্ট নেই, এবং এই ট্রানজিশনটা কতটুকু জাস্ট ভাবে হচ্ছে সেটা একটা বড় কোশ্চেন মার্ক থেকে যাচ্ছে। তো আসলে এখানেও যে দুটা স্ট্র্যাটেজি, এনভায়রনমেন্টাল স্ট্র্যাটেজি আর সোশ্যাল স্ট্র্যাটেজির অ্যালাইনমেন্টটাও আসলে খুবই জরুরি। তো সব মিলিয়ে কাজ যে হচ্ছে না তা না, কিন্তু ট্রানজিশন কিছু কিছু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, কিন্তু আসলে এটা জাস্ট পার্টটা আসলে কতটুকু হচ্ছে সেটা একটা বড় কোশ্চেন। ধন্যবাদ আপনার ইনসাইটফুল বক্তব্যের জন্য। আমরা আপনার বক্তব্য থেকে জানতে পারলাম যে আপনি বললেন যে আসলে সব ব্র্যান্ডই এক সাইজের না, বা তাদের কাজ করার ক্যাপাসিটি একরকম না। তো ছোট ব্র্যান্ডগুলো আসলে রেগুলেশনের ভিতরে পড়ে না, বড় ব্র্যান্ডগুলো যেগুলো আছে তারা কিছু স্টেপ নিচ্ছে। ইউরোপিয়ান গ্রিন ডিলের কথা আপনি বললেন, আপনি এনার্জি রিডাকশন, এমিশন রিডাকশন টার্গেটের কথা আপনি উল্লেখ করেছেন, এবং একই সাথে আপনি একটা ফ্রেমওয়ার্কের কথা বলেছেন যেটা কিনা কমন ফ্রেমওয়ার্ক ফর রেসপন্সিবল পারচেজিং প্র্যাকটিস, যেটাতে আপনি 4টি টার্মের কথা উল্লেখ করেছেন। মূলত 5টি টার্ম আছে, আপনি 4টির কথা উল্লেখ করেছেন। এর মধ্যে আছে শেয়ার রেসপন্সিবিলিটি, ট্রান্সপারেন্সি, এনেবলিং এনভায়রনমেন্ট ইত্যাদি। পাশাপাশি আপনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা লাস্টে একদম শেষে যেটা উল্লেখ করলেন, যে আসলে আমাদের অ্যাপ্রোচটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল অ্যাপ্রোচ আর একটা হচ্ছে সোশ্যাল অ্যাপ্রোচ। তো এই অ্যাপ্রোচ দুটাকে আসলে অ্যালাইন করাটা আসলে জরুরি, যাতে কিনা মোস্ট ইফেক্টিভ জিনিসটা, মোস্ট আউটকাম আমরা পেতে পারি। জি, ধন্যবাদ আপনাকে জনাব আবিল বিন আমিন। আমি আসবো আবার আপনার কাছে, আমাদের সাথেই থাকবেন।
এ পর্যায়ে আমি একটু যেতে চাই আমাদের সম্মানিত প্যানেলিস্ট কুয়াশা আক্তার, চেয়ারম্যান উমেন কমিটি, WRC। আমি আশা করি কুয়াশা আপা আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা তো দেখতে পাই যে জলবায়ু পরিবর্তন ও এই যে গ্রিন ট্রানজিশন যেটা, সেটা আসলে কিভাবে কারখানার শ্রমিক এবং অনানুষ্ঠানিক খাতে, বিশেষ করে অনানুষ্ঠানিক খাতে যেসব শ্রমিকরা কাজ করে, বিশেষ করে নারী শ্রমিকরা, তাদের উপর স্বাস্থ্য ঝুঁকি, তাদের ইনকাম কমে যাওয়া, হ্যাঁ, ইত্যাদির উপর আসলে কি ধরনের প্রভাব ফেলছে? আপনার কি মনে হয় যে জলবায়ু পরিবর্তন এবং গ্রিন ট্রানজিশন যেটা কিনা যদি জাস্ট না হয় তাহলে সেটা আসলে কি ধরনের প্রভাব ফেলবে নারী শ্রমিকদের উপরে এবং ওভারঅল শ্রমিকদের উপরে? এবং হচ্ছে শিল্প পরিবর্তনের এই সময়ে তাদের সুরক্ষার জন্য কোন কোন আসলে জেন্ডার সেন্সিটিভ ব্যবস্থা গ্রহণ করা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ? একজন ট্রেড ইউনিয়ন লিডার হিসেবে আসলে আপনার কি মনে হয়? জি কুয়াশা আপা, আপনি আপনার পরিচয়টা সংক্ষিপ্ত আকারে আপনার পরিচয় দিয়ে আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে পরিষ্কার শোনা যাচ্ছে। ধন্যবাদ নিলয় ভাই। সর্বপ্রথম এখানে উপস্থিত সকল সম্মানিত অতিথি, আমাদের প্যানেল বক্তারা এবং হচ্ছে আয়োজক প্রতিষ্ঠান এবং উপস্থিত শ্রোতাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের এই গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনায় অংশ নিতে পেরে আমি সত্যি আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। তবে আমার পরিচয় আর বলার কিছু নেই, নিলয় ভাই বলে দিয়েছে। তো নিলয় ভাই ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য, এবং মহিউদ্দিন ভাইকে আহ আরো একবার ধন্যবাদ জানাচ্ছি যে তার সুন্দর প্রেজেন্টেশন করার জন্য। জলবায়ু পরিবর্তন এবং সবুজ রূপান্তর সবার উপর আসলে সমানভাবে প্রভাব না পড়লেও নারী শ্রমিকের ওপর তুলনামূলকভাবে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং কেন নারী শ্রমিক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কিছু কারণ হচ্ছে, আমি ব্যাখ্যা দিতে চাই। সেগুলো হচ্ছে যে প্রথমত স্বাস্থ্যের ঝুঁকি, এবং হচ্ছে আয়ের ক্ষতি হয়, এবং বাড়ির কাজের চাপ বাড়ে, এবং নিরাপত্তা ঝুঁকি থাকে। তো স্বাস্থ্য ঝুঁকি বাড়ার কারণ যদি বলে থাকি, তো সেই ক্ষেত্রে হচ্ছে যে কারখানার গরম বায়ু দূষণ বা বিদ্যুৎ সমস্যা হলে নারীরা দ্রুত অসুস্থ হয়ে পড়ছে, কারণ অনেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে হচ্ছে কাজ করে এবং তারা পুষ্টিহীনতায় ভোগে। আয়ের কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে হচ্ছে যে জলবায়ুর কারণে কারখানায় উৎপাদন কমলে বা কাজ বন্ধ হলে নারীরা দ্রুত চাকুরি আহ হারায় বা কম মজুরি পায়, এবং নারীদের বিকল্প আয়ের সুযোগও কমে যাচ্ছে। যদি বাড়ির কাজের কথা, বাড়ির কাজের চাপের কথা যদি বলে থাকি, সেই ক্ষেত্রে হচ্ছে বন্যা, খরা, দুর্যোগ হলে পানি এবং জ্বালানি, খাবার সংগ্রহের কাজে নারীর উপরেই কিন্তু দিন শেষে প্রভাব পড়ছে। তো নারী কিন্তু ঘরে এবং বাইরে দুই জায়গায় হচ্ছে তার সমস্যাটা দেখা দিচ্ছে। এবং নিরাপত্তার কথা যে আপনি বলেছেন, সেটা হচ্ছে যে দুর্যোগের সময় বা কর্মস্থলে পরিবেশ খারাপ হলে হয়রানি যুক্ত ঝুঁকি বা নিরাপত্তাহীনতা বেড়ে যায়, সেখানেও কিন্তু নারীর উপরেই প্রভাবটা পড়ছে। তো এখানে আসলে আমাদের যদি কিছু করণীয় থাকে, তো আমি সেই করণীয় গুলো হচ্ছে একটু মানে শেয়ার করতে চাচ্ছি। সেটা হচ্ছে যে স্বাস্থ্য ঝুঁকি যদি আমরা কমাতে চাই, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কর্মস্থলে ঠান্ডা পানি, বিশ্রাম স্থান এবং চিকিৎসা সুবিধা, গরম বা দূষণ কমানোর ব্যবস্থা করতে হবে। এবং হচ্ছে আয়ের সুরক্ষা যদি সুরক্ষা পেতে হলে কাজ কাজ কমে গেলে মজুরি রক্ষা, জরুরি সহায়তা তহবিল দিতে হবে, এবং হচ্ছে প্রশিক্ষণ দিয়ে নারীদেরকে আরো আরো স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি বলা যায় যে নিরাপদ কর্মপরিবেশ পেতে হলে আমরা আসলে কি করতে পারি? ঝুঁকিপূর্ণ কাজ কমানো এবং নিরাপত্তা নীতিমালা শক্ত করা, হয়রানি প্রতিরোধ ব্যবস্থা করতে হবে, ডে কেয়ার, মাতৃত্ব সহায়তা প্রদান, বাড়তি ছুটি, এগুলো নারী শ্রমিককে আসলে প্রদান করতে হবে। মূল কথা হলো যে জলবায়ু পরিবর্তনের ফলে নারীরা স্বাস্থ্য, আয়, কাজের চাপ এবং নিরাপত্তার দিক থেকে সমস্যায় পড়ে। তাই আমাদের বিশেষ নিরাপত্তা সহায়তা প্রশিক্ষণে ও নীতি নেওয়া খুবই জরুরি। আমি খুবই জরুরি বলে মনে করছি।
এবং হচ্ছে যে আপনি হচ্ছে আরেকটা প্রশ্ন করেছেন যে ট্রেড ইউনিয়নে নারীর আসলে ভূমিকা কি থাকতে পারে, তাই কি নিলয় ভাই? জি, আমি বলেছি যে আসলে এই সমস্যাগুলো সমাধানে আপনার হচ্ছে ট্রেড ইউনিয়নের কি ধরনের ভূমিকা থাকতে পারে এই নারীদের এই সমস্যাগুলো সমাধানের ক্ষেত্রে ট্রেড ইউনিয়নের ভূমিকাটা আসলে কি থাকতে পারে স্পেসিফিক্যালি। আচ্ছা আচ্ছা। তো ট্রেড ইউনিয়নের কাছে শ্রমিকদের অধিকার রক্ষা করা এমন শিল্পে পরিবেশ বান্ধব পরিবর্তন হচ্ছে, তাই ইউনিয়নকে এই বিষয়গুলো আলোচনায় ও চুক্তির মধ্যে আনতে হবে। যা হচ্ছে যে জলবায়ু নিয়ে প্রশিক্ষণ দিতে হবে এবং নতুন সবুজ প্রযুক্তি এনে শ্রমিকদের চাকুরি যেন না যায়, এটা নিশ্চয়তা দিতে হবে। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যেমন COP30 কথা বলা হয়েছে, এবং সংগঠন সহায়তা করতে পারে, এমন কিছু আসলে আমাদের করা খুবই জরুরি বলে মনে করছি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কুয়াশা আক্তার। আপনার বক্তব্যের মাধ্যমে আমরা বেশ কিছু ইনসাইট জানতে পারলাম। আপনি বায়ু দূষণের কথাটা বিশেষভাবে উল্লেখ করেছেন, বিদ্যুতের সমস্যা, দীর্ঘ সময় নারীদের দাঁড়িয়ে কাজ করার কথাটা আপনি বলেছেন, এবং একই সাথে দেখা যাচ্ছে যে তার কর্মস্থলেও সে বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। পাশাপাশি বন্যা, খরা, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণেও নারীরা তার ঘরেও কিন্তু সে প্রভাবিত হচ্ছে, শুধুমাত্র তার কর্মস্থলে নয়। এবং আপনি নারীদের প্রশিক্ষণের ব্যাপারটা আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে নারীদের সেই স্কিল ডেভেলপমেন্টের বেশ জায়গা রয়েছে। এছাড়া আপনি উল্লেখ করেছেন যে নিরাপত্তা নীতিমালা এবং ডে কেয়ারের কথা আপনি উল্লেখ করেছেন, পাশাপাশি চাকরির নিরাপত্তার কথা আপনি বলেছেন। এবং আপনি বলেছেন যে ট্রেড ইউনিয়ন কিভাবে আসলে এই নারী শ্রমিকদের, বিশেষ করে নারী শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় আসলে তারা ভূমিকা রাখতে পারে। ধন্যবাদ। আমি আসবো আবার আপনার কাছে, আপনি থাকবেন আমাদের সাথে। এ পর্যায়ে আমি যেতে চাচ্ছি আমাদের আজকের সম্মানিত প্যানেলিস্ট রেহানা আক্তার রুমা, অ্যাডভাইজার ও কনসালটেন্ট, লেদার অ্যান্ড টেক্সটাইলস। রুমা, জনাব রুমা আপার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা জানি যে আসলে আমাদের চামড়া শিল্পটা হচ্ছে আসলে অনেক বেশি দূষণ সংবেদনশীল, যেটাকে আমি বলি, যদি এভাবে বলি। অনেক কেমিক্যালস এখানে ইউজ হয়, এবং হচ্ছে বিভিন্ন টক্সিক গ্যাসেরও এখানে ব্যবহার আছে। তো এবং একই সাথে টেক্সটাইল শিল্প। তো এই যে শিল্পগুলো, টেক্সটাইল এবং লেদার শিল্প, এটাতে যদি আমি সার্কুলার ইকোনমি মডেলটা আমি ব্যবহার করতে চাই, বা লো কার্বনের যে প্রযুক্তিগুলো সেগুলো যদি আমি ব্যবহার করতে চাই, বা ব্যাপকভাবে এগুলো আমি আনতে চাই, বা মেইন স্ট্রিমে আনতে চাই, সেক্ষেত্রে প্রাতিষ্ঠানিক বা আর্থিক কি কি ধরনের প্রতিবন্ধকতাগুলো আছে আমাদের? এই একটা প্রশ্ন। আরেকটা পাশাপাশি যদি আপনি যদি একটু বলেন যে এই প্রতিবন্ধকতাগুলোর ফলে যে আমি আসলে সার্কুলার ইকোনমি মডেলে যে যেতে পারছি না, বা লো কার্বন প্রযুক্তিতে যে যেতে পারছি না, তার ফলে শ্রমিকদের জীবিকাতে আসলে কি ধরনের প্রভাব পড়ছে? জি, জনাব রেহান আক্তার রুমা। Okay, ধন্যবাদ ইয়াসিন আপনার প্রশ্নের জন্য। আমি রিহানা আক্তার রুমা, কাজ করছি লেদার টেক্সটাইলে, দীর্ঘদিন ধরে ডেভেলপমেন্ট সেক্টরে। বর্তমানে সিবিআই এবং ইউরোপিয়ান ইউনিয়নের সাথে কাজ করছি, পাশাপাশি সলিডারিটি নেটওয়ার্ক এশিয়ার সাথে কাজ করছি, জাপানের সঙ্গে জাইকার একটা প্রজেক্টে। তো আম, এতদিনের আসলে ডেভেলপমেন্ট সেক্টরে কাজ করার সুবাদে প্রথমে যেটা বলবো, লেদার এবং টেক্সটাইল সেক্টরের কথা বলা হয়েছে। রিসেন্টলি আমাদের যে কপ সম্মেলন হলো, ক্লাইমেট চেঞ্জ নিয়ে, জাস্ট ট্রানজিশন, এই সব কিছুরই কিন্তু একটা গ্লোবাল চেঞ্জ আমাদের দেশের, মানে বিশেষ করে লেদার এবং টেক্সটাইলে খুব বেশি একটা একটা বড় প্রভাব আছে, বিকজ অফ এটাতে একটা বড় ধরনের আমাদের ওয়ার্কার রিলেটেড একটা ইন্ডাস্ট্রি, যে কারণে। তো আপনি যেটা লো কার্বন টেকনোলজি এবং এই যে ইস্যুস গুলোর কথা বললেন, সেখানে প্রথমত আমরা যদি একটু দেখি যে ইনস্টিটিউশনালাইজেশন যে হিন্ড্রেন্স গুলো আছে, সেটা কিন্তু একটা বড় ধরনের বাধা। এটা কেন বলছি, কারণ 2017 সালে যখন আমি যদি প্রথমে লেদার সেক্টরের কথা বলি, 2017 সালে যখন হাজারীবাগ থেকে সাভারে রিলোকেশন হলো, তখন আসলে কি ছিল, মানে প্রবলেমটা কোথায় হয়েছিল? প্রথম হচ্ছে যে সমন্বয়ের একটা বড় অভাব ছিল আমাদের স্টেক হোল্ডারদের সাথে, বিশেষত ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট, বেসিক, এবং আমরা যদি বলি মিউনিসিপ্যালিটি অথবা যে সিটি কর্পোরেশন এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা ছিলেন, সেখানে একটা বড় ধরনের সমন্বয়ের আমরা অভাব দেখতে পাই। এবং এর পাশাপাশি এখন যদি আরেকটু বলি যে এখানে যে এনফোর্সমেন্ট অর্গানাইজেশন গুলো আছে, তাদের নিজের ক্যাপাসিটি যে জায়গাটা, সেখানে একটা দুর্বলতা। দে আর নট that kind of they have the
they have the capability to enforce the law as well as the monitoring and evaluation. That's why ওই জায়গাটাও কিন্তু আমরা দেখি সিস্টেমগুলো কিন্তু ভেঙে পড়ছে। আরেকটা বড় জায়গা যেটা যদি বলি যে সেখানে হচ্ছে আমরা এই জায়গাটা কোনো রোড ম্যাপ নেই আমাদের, যে আমরা আসলে যে কাজগুলো করব সেই জায়গাটায় আমাদের সার্কুলার ইকোনমি, আমি একবারই প্রশ্নটা কভার করছি বিকজ উই হ্যাভ দ্য টাইম কনস্ট্রেন্ট, যে একটা হচ্ছে আমাদের এই জায়গাটায় সার্কুলার ইকোনমিতে বড় ধরনের বাধা যে ওকে ফাইন, এই এই ইন্ডাস্ট্রি যে আমার ওয়েস্ট হোক বা যা কিছু নিয়ে আমরা সার্কুলার ইকোনমির কথা বলছি, সেখানে ওয়াটার এনার্জি, সে জায়গায় কি আমাদের কোনো রোড ম্যাপ আছে? সে কিন্তু রোড ম্যাপ নাই, এবং ওই জায়গাটায় কোনো স্ট্যান্ডার্ড কোনো নীতিমালাও আমাদের নেই। এবং এই জায়গায় যে আমাদের ইনভেস্টমেন্ট সেক্টরের কথা যদি বলি, যে আমাদের যে ওয়েস্টটা, আমরা তো জানি ওয়েস্ট ইজ ওয়েলথ, আমরা একটা গোল্ডের মধ্যে নিয়ে আছি আমরা, কিন্তু ওটা নিয়ে আমাদের কোনো ধরনের নীতিমালা নেই, কোনো রোড ম্যাপ নেই, যার কারণে এবং এই জায়গাটা কারা ইনভেস্ট করবে, কিভাবে ইনভেস্টমেন্ট হবে, এটারও কোনো নীতিমালা নেই, যার কারণে কিন্তু আমরা এই যে একটা বড় ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট ঠিক মতো না করার কারণে কিন্তু আমরা অনেক ডলার এবং ইউরো আমরা কিন্তু হারাচ্ছি, অথচ এটাই কিন্তু আমাদের একটা বড় ধরনের জব ক্রিয়েশন এবং একটা বড় ধরনের আমাদের বিজনেস মডেল হতে পারতো। এবং তারপরে হচ্ছে টেকনোলজির যে একটা দক্ষতার ঘাটতি রয়েছে। দেখেন, আমরা এখন এআই এর কথা বলি, ইন্ডাস্ট্রিয়াল ফোর্থ রেভলিউশনের কথা বলছি, কিন্তু ওই জায়গাটায় আমরা কি সময় উপযোগী যে আমাদের টেকনোলজিক্যাল যে দক্ষতা তৈরি করাটা, সেটা কিন্তু করতে পারছে? লাস্ট 1 ইয়ারের আমরা টেক্সটাইলে কিছু কাজ করেছি উইমেন যারা, তাদের যে রিস্কিলিং এবং আপস্কিলিং এর জায়গাটা, সেটা টাইমলি ম্যানারে না হওয়ার কারণে কিন্তু অনেকেই ঝরে যাচ্ছে। এবং হয় কি, মানুষ ভয় পায় তো নতুন টেকনোলজি আসলে ভয় পায়। আমাদের অনেকেরই মনে আছে যে যখন প্রথম কম্পিউটার এসেছিল, তখন অনেক বড় বড় কর্পোরেট হাউসেরও অনেক বড় বড় কর্মকর্তা যারা কিনা এরকম একটা বক্স দেখে তারা ভয় পেত যে এটা এটা দিয়ে কি হবে, তাই না? তো টেকনোলজির একটা ভীতি কিন্তু মানুষের মনে আছে, এবং আমরা জাস্ট ট্রানজিশন শুধু একবার করছি, কিন্তু যখন কোনো একটা কারণে, নতুন টেকনোলজির কারণেও কিন্তু জাস্ট ট্রানজিশন হয়, ওইটার সাথেও কিন্তু আমরা প্রপারলি কোপ আপ করতে পারিনি, অ্যাডাপ্টেবিলিটি বাড়ানোর জন্য যে জিনিসগুলো করা দরকার ছিল সময় উপযোগী আমরা সেই কাজগুলো করতে পারিনি। তারপরে যে বাধাটা, সেটা হচ্ছে আমাদের আর্থিক বাধাটা, যেটা যে ফাইন্যান্সিয়াল যে জায়গাটাতে আমরা সেভাবে সে কাজগুলি করতে পারিনি। আজকে আদিল ভাই কথাগুলো বললেন, মাহিনের খুবই সুন্দর একটা প্রেজেন্টেশন ছিল। সেই জায়গায় যদি আমরা দেখেন আমাদের গ্রিন ফাইন্যান্স আছে, আমাদের টেকনোলজির জন্য অনেক ফাইন্যান্স আছে, কিন্তু আমরা কয়টা ইন্ডাস্ট্রির কয়জন ওনার, কয়জন মানুষ সেই গ্রিন টেকনোলজি ফান্ডটা ইউজ করার মতো ক্যাপেবল? আমাদের অনেকের ধারণাই থাকে না যে এই ফান্ডটা নেওয়ার জন্য আমরা কিভাবে করে আমরা অ্যাপ্লাই করব। অথচ আমরা কিন্তু দেখেন গভর্নমেন্ট পর্যায়ে ইজ অফ ডুইং বিজনেস এর কথা বলা হচ্ছে, এক্সেস টু ফাইন্যান্সের কথা বলা হচ্ছে, আমরা শব্দের মধ্যে, আমরা টার্মস এর মধ্যেই রয়ে যাচ্ছি, কিন্তু এটাকে আমার সেক্টর ফ্রেন্ডলি, আমাদের ইন্ডাস্ট্রিতে যারা ওনার আছে তাদের, তারা ওটা পাওয়ার উপযোগী করে কিন্তু আমরা ইনভেস্টমেন্টটাকে আনতে পারিনি। এছাড়া এই জায়গাটা আমরা যদি দেখি যে এখন মানে সিটিপির কথা যদি বলি, এখন ইটিপির ক্ষেত্রে আমরা পারমিশন দাও, জিরো লিকুইড ডিসচার্জের কথা বলেছে, এটা টেক্সটাইলের জন্য প্রযোজ্য। এবং আমরা যদি দেখি যে ক্রোম রিকভারি, জিরো লিকুইড ডিসচার্জ, এই টেকনোলজিগুলো কিন্তু এই দুটো সেক্টরের জন্য দরকার। কিন্তু ফান্ডিং এর ক্ষেত্রে এই ফান্ডিং গুলো কিন্তু আছে বাংলাদেশ ব্যাংক এবং যে কমার্শিয়াল ব্যাংকগুলো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই জিনিসটা আসলে কেউ জানেও না, ওই অ্যাওয়ারনেসের জায়গাটারও অভাব রয়েছে। এবং রিনিউয়েবল এনার্জি, যেটা কিনা আমার সার্কুলার ইকোনমিতে গিয়ে হিট করবে, এবং সেক্ষেত্রে যে সহজ শর্তে তারা যদি আহ এই লোনটা পেতে চায়, কিস্তিগুলো কিরকম হবে, এটার জন্য কিন্তু আমরা অনেক ডেভেলপমেন্ট সেক্টরে অনেক ডেভেলপমেন্ট পার্টনাররা কাজ করছে, কিন্তু এই জিনিসটা নিয়ে কিন্তু সেই অর্থে সেভাবে কাজগুলো হয়নি বলেই ইন্ডাস্ট্রি ওনাররা এখনো এ ব্যাপারটাতে আনঅ্যাওয়ার রয়ে যাচ্ছে। এবং এর পাশাপাশি দেখেন
বায়ারদের প্রেশার কিন্তু সবসময় আছে, ব্র্যান্ড বায়ারদের। তারা তাদের সময় উপযোগী নতুন নতুন করে আমাদেরকে ভেজিটেবল ডাইং, এই ডাইং, বিভিন্ন ধরনের প্রোডাক্টের কথা বলছে। কিন্তু আপনি দেখেন প্রাইসিং এর ক্ষেত্রে কিন্তু তারা সেইভাবে কোনো প্রাইসিং কিন্তু সেই হারে বাড়ছে না। ডিরেক্টলি আমরা যখন কাজ করছি খুবই মিনিমাম প্রাইসিংটা বাড়ছে, অথচ তাদের কিন্তু নতুন নতুন যে জায়গাটা, এই জায়গায় আমাদের বার্গেনিং এবং নেগোসিয়েশন ক্যাপাসিটি সেটাও কিন্তু আমরা বাড়াতে পারিনি। মানে ওই জায়গাটায় আমরা সবসময় উইক ছিলাম। সো এই জায়গাটাও আমরা মনোযোগ দিতে হবে। এবং সর্বোপরি শ্রমিকদের যে জীবিকায় যে প্রভাবটা পড়ছে, যে প্রযুক্তির কারণে এবং জাস্ট ট্রানজিশনের কারণে শ্রমিকরা একটা সময় হয় ভয়ে চাকরি ছেড়ে দিচ্ছে, বা তারা বিভিন্ন সময়ে মনে করছে যে তারা এটার সাথে কোপ আপ করতে পারবে না। আর এর উপরে ক্লাইমেট চেঞ্জের কারণে একটা যে স্বাস্থ্য ঝুঁকি সেটা কিন্তু ডিফারেন্ট ওয়েতে বাড়ছে, এবং যথাযথ পিপিই এর ব্যবহার না করার কারণে। এবং এই জায়গাটাও কিন্তু আমরা আজকে থেকে 20 বছর আগে যে ধরনের পিপিই গুলো ব্যবহার হতো, এখন আমরা সেই ধরনের পিপি কিছুটা দেওয়া হলেও সেই পিপিই গুলো কি আসলেই এখন যে ক্লাইমেট এবং গ্লোবাল ওয়ার্মিং এবং ক্লাইমেট চেঞ্জের সাথে ওগুলো আসলেই সম্ভব? প্র্যাকটিস কান্ট্রি আছে তারা যে করছে, তারা কিভাবে করছে ইফেক্টিভ ওয়েতে, আমরা সেগুলো নিয়েও কিন্তু আসলে সেভাবে কাজ করতে পারিনি। তো ওভারঅল আপনি যেটা বললেন যে কার্বন এমিশন, তো এটা তো আসলে অনেক, আমি বলবো যে আমরা কথা বলছি ঠিকই কিন্তু বেসিক অনেক জিনিসই আছে যেটা আমরা টাচ করতে পারিনি সেই জায়গাটায়। ওভারঅল আমরা প্রথমত হচ্ছে ইনস্টিটিউশনালাইজেশন যে হিন্ড্রেন্স গুলো আছে, ফাইন্যান্সিয়াল এবং শ্রমিকদের জীবিকার যে ব্যাপারটা, সেই জায়গায় যদি আমরা মনোযোগী হই তাহলে হয়তো আমরা এই জায়গাটাতে আসলে কাজ করতে পারবো। আমার মনে হয় এটা। জি। জি, অত্যন্ত ধন্যবাদ জনাব রেহানা আক্তার রুমা আপনার বক্তব্যের জন্য। আপনি ট্যানারি রিলোকেশনের সময় যে সমন্বয়ের অভাব ছিল সেই কথাটা উল্লেখ করেছেন, পাশাপাশি আপনি বিভিন্ন অর্গানাইজেশনাল ক্যাপাসিটির ঘাটতির কথাটা আপনি উল্লেখ করেছেন। পাশাপাশি আপনি বলেছেন যে আমাদের আসলে রোড ম্যাপের একটা ঘাটতি আছে এবং স্ট্যান্ডার্ড কোনো নীতিমালা আমাদের নেই। পাশাপাশি আপনি যেটা বলেছেন যে আসলে ইনভেস্টররা যদি ইনভেস্ট করতেও চায় তারা আসলে কোথায় ইনভেস্ট করবে তাদের জন্য কোনো আসলে ক্লিয়ার গাইডলাইন নেই। পাশাপাশি আপনি বলেছেন যে দক্ষতা এবং টেকনোলজির ব্যবহারের ক্ষেত্রে আমাদের একটা ঘাটতি রয়েছে। আর্থিক বাধা তো অবভিয়াসলি আমাদের আছে, সেটা আর না বললেই নয়। ফান্ডের ক্ষেত্রে আপনি বললেন যে বিভিন্ন ফান্ড হয়তো আছে আমাদের, কিন্তু দেখা যাচ্ছে যে আমরা হয়তো সেগুলো কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কিভাবে সেগুলো আসলে পেতে হয়, সেগুলো হয়তো আমরা অনেক ক্ষেত্রেই জানি না। পাশাপাশি আপনি এটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা উল্লেখ করেছেন যে আসলে আমরা আসলে আমাদের মনে হয় যে আমরা কি আসলে টার্মসের ভিতরে ঘুরপাক খাচ্ছি কিনা, আসলে আমরা কি অ্যাকচুয়াল ইমপ্লিমেন্টেশনে কতটুকু কি যেতে পারলাম, নাকি আমরা শুধুমাত্র টার্মসের ভিতরে আসলে ঘুরপাক খাচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার বক্তব্যের জন্য। আমরা আবার আসবো আপনার কাছে, আপনি আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। এ পর্যায়ে আমি চলে যাব আমাদের আজকের আরেকজন সম্মানিত প্যানেলিস্ট মোহাম্মদ মাসুম বিল্লাহ, আইন কর্মকর্তা, ডাইফ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। আশা করি জনাব মাসুম বিল্লাহ আমাকে শুনতে পাচ্ছেন। আপনার প্রতি আমার যেই প্রথম প্রশ্নটা সেটা হচ্ছে যে আমরা জানি যে বর্তমানে কর্মপরিবেশে চরম তাপদাহ, যেটা কিনা বিভিন্ন রিসার্চে অলরেডি উঠে এসছে, বায়ু দূষণ একটা বড় ফ্যাক্ট, বিভিন্ন রাসায়নিকের ব্যবহার এটা একটা বড় ফ্যাক্ট, বিশেষ করে ট্যানারি সেক্টরে এবং বিভিন্ন ডাইং ফ্যাক্টরিতে তো আছেই। তো ইত্যাদি যেই জলবায়ু সম্পর্কিত যেই বা পরিবেশগত যেই ঝুঁকিগুলো, এগুলো আসলে আহ, পর্যবেক্ষণ করা বা মনিটর করার ক্ষেত্রে ডাইভ বর্তমানে কোন কোন ব্যবস্থা বা সিস্টেম আসলে ব্যবহার করছে এই জলবায়ু রিলেটেড যে ঝুঁকিগুলো সেগুলো মনিটর করার ক্ষেত্রে ডাইভ আসলে কি কি ধরনের মনিটরিং ব্যবস্থা তারা ব্যবহার করছে, আপনি যদি একটু আমাদের বলতেন। আহ, জনাব মাসুম বিল্লাহ। শুভ সন্ধ্যা। আজকের ওয়েবিনারে যে সমস্ত পার্টিসিপেন্টগণ অংশগ্রহণ করছেন এবং বিজ্ঞ প্যানেলিস্টগণ, আমাদের আজকের অনুষ্ঠানে কিনোট প্রেজেন্টার হিসেবে মাহিন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জলবায়ু পরিবর্তনের বিভিন্ন প্রভাব, করণীয় এবং ফলাফলগুলো তুলে ধরছেন। খুবই এভিডেন্স বেসড স্টাডিগুলো আমাদের নজরে আসছে। সেখানে জাস্ট ট্রানজিশনের প্রেক্ষাপটে যদি আমরা চিন্তা করি, তাহলে আইএলওর যে গাইডলাইন্সটা আছে, এই গাইডলাইনে কিন্তু দীর্ঘদিন ধরে তারা
9টা বা 10টা এরিয়াকে গুরুত্ব প্রদানের জন্য বারবার বলে আসছেন, এবং সেখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল সোশ্যাল ডায়ালগ এবং ইন্টারমিনিস্ট্রিয়াল যে কোঅর্ডিনেশনটা এবং ন্যাশনাল পলিসি ফ্রেমওয়ার্কটা। ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশনের ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান হিসেবে ডাইভ তার আইন এবং বিধিমালার আলোকে কতটুকু জলবায়ু পরিবর্তনের প্রভাব দেখতে পারে সেক্ষেত্রে আমরা খেয়াল করি, বিশেষত আরএমজি এবং লেদার সেক্টরের ক্ষেত্রে আমরা, আপনি জানেন যে বিএলএফ সহ অন্যান্য প্রতিষ্ঠানের সহযোগিতায় আমরা গোটান প্রকল্পের আওতায় ইতিমধ্যে আরএমজি সেক্টরের জন্য ডেডিকেটেড একটি চেকলিস্ট প্রণয়ন করছি, যেখানে আমরা পেশাগত স্বাস্থ্য এবং পেশাগত নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো এবং সেফটি রিলেটেড অনেকগুলো প্রশ্ন আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সেখানে কেমিক্যাল সেফটি ছিল, কর্মক্ষেত্রের পরিবেশ, তাপমাত্রা এবং অন্যান্য দূষণ সংক্রান্ত এক্সপোজার গুলো। কিন্তু ইন্টারন্যাশনাল লেবার স্ট্যান্ডার্ড অনুযায়ী ক্লাইমেট চেঞ্জের যে কর্মক্ষেত্রে যে প্রভাব আছে, সেক্ষেত্রে আসলে সেক্টর স্পেসিফিক এবং খুব সফিস্টিকেটেড আমাদের তথ্য বা নীতিমালা এবং আইনের ক্ষেত্রে বিধিমালা এগুলো উল্লেখ করা খুব জরুরি। কারণ আমাদের ক্ষেত্রে আইনে যেটা বলা আছে যে এমন হতে পারবে না কর্মস্থলের তাপমাত্রা, কিন্তু এই তাপমাত্রার ক্ষেত্রে কোনো মানটা নির্ধারণ করা নাই। কিন্তু আমরা যদি কিছু কিছু উন্নত দেশের ক্যাটাগরি দেখি, ইভেন আমাদের এশিয়ান কান্ট্রিগুলোতে, সেখানে তারা বিভিন্ন মৌসুমে একটা রিজনের যে তাপমাত্রা, সেই তাপমাত্রার মিনিমাম ক্যাটাগরি উল্লেখ করে দিচ্ছে, যেটা মিনিমাম এবং ম্যাক্সিমাম, সেটা আমাদের অনুসরণ করা জরুরি। এবং বাংলাদেশের যে NDC-3-তে যে জাস্ট ট্রানজিশনের যে যে কমিটমেন্ট আছে, এই কমিটমেন্ট নিয়ে আমাদের অতি দ্রুত আগানো উচিত বলে আমি মনে করি। এই মুহূর্তে শ্রম পরিদর্শকদের, তারা ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট কর্মক্ষেত্রে কি পড়ছে সে সম্পর্কে তারা কিছু প্রশিক্ষণ পেয়েছেন, কিন্তু সরাসরি ক্লাইমেট চেঞ্জের ক্ষেত্রে যে স্পেসিফিক যে প্রভাবগুলো, যেমন কর্মক্ষেত্রে হিট স্ট্রেস হচ্ছে, তারা ক্রনিক মাথা ব্যথার শিকার হচ্ছে, ডিহাইড্রেশনের শিকার হচ্ছে, এগুলো অ্যাড্রেস করার জন্য আমরা হিট স্ট্রেস এবং ডিহাইড্রেশনের বিষয়ে আমার আইনে উল্লেখ করা আছে যে পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানির ব্যবস্থা করতে হবে, এগুলো উল্লেখ করা আছে। কিন্তু আমরা একটা রিপোর্টে দেখলাম যে পর্যাপ্ত পানি তারা খেতে পারেন না। এক্ষেত্রে তাদের যথেষ্ট সময় তারা পান না, এবং তাদের এর জন্য শারীরিক এবং মানসিক চাপের তারা পড়েন। এই বিষয়গুলো আমাদের নজরে আসছে। আমরা আমাদের যারা স্টেক হোল্ডার আছেন তারা এবং সিভিল সোসাইটি যারা আছেন, এই রিসার্চের প্রেক্ষিতে আমরা বিষয়গুলো নিয়ে চেষ্টা করব সামনের লিগ্যাল এবং পলিসি যে রিফর্ম আছে সেখানে ক্লাইমেট চেঞ্জের প্রেক্ষাপটে কর্মক্ষেত্রকে কতটুকু অ্যাড্রেস করার জন্য আইনগত কি কি পরিবর্তন আনা যেতে পারে বা পলিসি লেভেলে কি কি আনা যায়, সেগুলো নিয়ে আমরা চেষ্টা করব। এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লাইমেট চেঞ্জের কিছু প্রত্যক্ষ প্রভাব আছে এবং কিছু পরোক্ষ প্রভাব আছে। এবং আমাদের আইন ব্যবস্থায় যে সমস্যা সেটা হলো, কোন একটা লাইন মিনিস্ট্রিকে একটা দায়িত্ব দেওয়া হয় এবং সবাই কোঅর্ডিনেট করে, কিন্তু আমাদের আসলে কোঅর্ডিনেশনটা যথাযথভাবে না হওয়ার কারণে, স্টেক হোল্ডারের ভিতরে কোঅপারেশন না হওয়ার কারণে, কোন একটা ডেডিকেটেড দায়িত্ব একটা দপ্তরের উপর যখন পড়ে যায়, তখন সেটা সঠিকভাবে বাস্তবায়নটা হয় একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ে। আরএমজি সেক্টরে ক্লাইমেট চেঞ্জের প্রভাব নিয়ে যে কথাগুলো আসছে, সেখানে একটা হচ্ছে যে কর্মক্ষেত্রে একটা প্রভাব এবং কর্মের বাইরে একটা প্রভাব আমরা ওয়ার্ক প্লেস লেভেলটা দেখতে পারি। কিন্তু ওয়ার্ক প্লেস লেভেলে স্টাডি গুলোতে যে চিত্রটা উঠে আসছে, ঠিক ওই চিত্রের স্পেসিফিক টপিক গুলো দেখার জন্য যে চেকলিস্ট, সেগুলো আমার মনে হয় এগুলো আমাদের সংশোধন করা দরকার। এবং লেবার ইন্সপেকশন অথরিটির আধুনিকায়ন দরকার, ডিজিটালাইজেশন দরকার। এবং আপনি জানেন যে বর্তমান শ্রম সংশোধন যে অধ্যাদেশ আসছে, সেই অধ্যাদেশে অকুপেশনাল সেফটি এবং হেলথ বিষয়ে অনেকগুলো রক্ষা কবচ আসছে বলে আমি মনে করি। এবং আরেকটা বিষয় আসছে, ওয়েজের ক্ষেত্রে যে পরিবর্তনটা আসছে, শ্রমিকদের যে আওতা, শ্রম আইনের
ফলে শ্রমিকের সংজ্ঞার যে আওতা বৃদ্ধি পেয়েছে, মালিকের সংজ্ঞা যে সুনির্দিষ্ট করা হয়েছে, কিছু কিছু সেক্টর নতুন ভাবে আইনের ভিতরে আসছে। আশা করি এগুলো ইতিবাচক পরিবর্তন, এবং এই পরিবর্তনের সাথে খাপ খাওয়ানোর জন্য ইয়থ যে ট্রেড ইউনিয়নিস্ট আছে, শ্রমিক সংগঠন যারা আছে, যারা গবেষক আছেন, অন্যান্য স্টেক হোল্ডার আছেন, মালিক প্রতিনিধি আছেন, তাদের কারখানা পর্যায়ে, সেক্টর পর্যায়ে, জাতীয় পর্যায়ে প্রত্যেকের সহযোগিতা দরকার বলে আমি মনে করি। আমাদের হাতে খুব কম সময় আছে, আমি পরে আবার যদি সুযোগ হয় তাহলে আরেকটু বলবো। থ্যাংক ইউ। জি, ধন্যবাদ জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ। আপনাকে আপনি আপনার বক্তব্যে ইনস্টিটিউশনাল কোঅর্ডিনেশনের কথা উল্লেখ করেছেন। আপনি কর্মক্ষেত্রে মিনিমাম ও ম্যাক্সিমাম তাপমাত্রার একটা যে লিমিট আছে সেটার কথা উল্লেখ করেছেন। পাশাপাশি আপনি বলেছেন যে জলবায়ু পরিবর্তনে কিছু প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব রয়েছে, এবং একই সাথে আপনি লেবার ইন্সপেকশনের আধুনিকায়নের কথাও বলেছেন, এবং একই সাথে আপনি বলেছেন যে নতুন যে আসলে আইনগুলো বা যে অ্যামেন্ডমেন্টগুলো সেগুলো আসলে ভালো ফলাফল বয়ে আনবে বলে আপনি বিশ্বাস করেন, এবং একই সাথে ট্রেড ইউনিয়নের ভূমিকাটাও আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকবার আসবো আপনার কাছে সংক্ষিপ্ত পরিসরে। আশা করি ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। এ পর্যায়ে আমি আবার একটু ব্যাক করব আমাদের সম্মানিত প্যানেলিস্ট মীর মোহাম্মদ আলী ভাইয়ের কাছে। আশা করি মীর মোহাম্মদ আলী ভাই আমাদের সাথে এখনো যুক্ত আছেন। মীর মোহাম্মদ আলী ভাইয়ের কাছে আমার যে প্রশ্নটা থাকবে এখন এই পর্যায়ে, প্রশ্নটা হচ্ছে যে আপনি অলরেডি বলেছেন যে আপনি এবং গত বছর আপনি কপে জয়েন করেছেন, এটা আপনি আপনার অভিজ্ঞতায় আপনি শেয়ার করলেন। তো দ্য ফান্ড ফর রেসপন্ডিং টু লস অ্যান্ড ড্যামেজ, যেটাকে সংক্ষেপে বলা হয় FRLD, এখন বর্তমানে কার্যকর। তো আসলে আমাদের দেশের শ্রমিকদের জন্য, তাদের পুনঃপ্রশিক্ষণের জন্য, তাদের সামাজিক সুরক্ষার জন্য বা তাদের পুনর্বাসনের জন্য বাংলাদেশের সরকার বা সিএসওসরা আসলে কি করতে পারে যাতে করে এই ফান্ডটা তারা বাংলাদেশ সরকার এবং সিএসওসরা যাতে শ্রমিকদের এই পুনঃপ্রশিক্ষণ, সামাজিক সুরক্ষা ইত্যাদি কাজে ব্যয় করতে পারে, এর জন্য আসলে কি তাদের স্ট্র্যাটেজি ফলো করা উচিত বা কি ধরনের সেফগার্ডিং পলিসি তাদের নেওয়া উচিত বলে আপনি মনে করেন? মীর মোহাম্মদ আলী ভাই, এটা খুবই একটু সংক্ষিপ্ত পরিসরে বলতে হবে। আমরা অনেকক্ষণ, প্রায় অলরেডি 1.5 ঘন্টা হয়ে গেছে। আমরা চেষ্টা করব যে প্রোগ্রামটা একটু দ্রুতই শেষ করতে। একটু সংক্ষিপ্ত পরিসরে উত্তরটা আমি আশা করব। মীর মোহাম্মদ আলী ভাই। ধন্যবাদ আরাফাত ভাই। আসলে আমি সকলের কথাই শুনছিলাম। সবাই আসলে যেই কথাগুলা বলছিলেন, আসলে সবাই আসলে লেবারদেরকেই কিভাবে তাদের অবস্থাটা আর একটু ভালো করা যায়, বা এই ক্লাইমেট চেঞ্জের কারণে বা নানা রকম ভার্নারেবিলিটিস এর কারণে তারা যেই ভার্নারেবল কন্ডিশনে আছে সেটাকে কিভাবে বেটার করা যায়। তো আমরা আসলে আমরা যতই বলি না কেন, আসলে এই লস এন্ড ড্যামেজ ফান্ডটা আমরা কিভাবে ইউজ করব, তো আমি এখনো মনে করি যে এটা একটা মানে গুড, এই এই কপের শুরুতেই প্রথম সপ্তাহের ডিসিশনের মধ্যেই যেহেতু এই বিষয়টা এসেছে, আমার মনে হয় যে অবশ্যই তারা একটা ফ্রেমওয়ার্ক প্ল্যানিং এটা থেকে কিছু টাকা আমরা আসলে পাবো। বাট আমি এখনো বিশ্বাস করি যে আমাদের যে প্রাইভেট এন্টিটি গুলা রয়েছে তাদের কাছেও যদি আমরা অ্যাক্সেস করতে পারি, বা আমাদের এই যে আবিল ভাইরা বলেছিলেন যে এটাকে যদি এনভায়রনমেন্টাল কমপ্লায়েন্স গুলা সব যদি মানতে পারি, বা এসব যে কমপ্লায়েন্স আছে, তাহলেও কিন্তু এটাও স্ট্যান্ডার্ড। বাট এখন আমাদের এই এই যে ক্ষতি হচ্ছে, এই ফান্ডটা পাওয়ার জন্য আমি খুব সংক্ষেপে যদি বলি, অগ্রাধিকার ভিত্তিক কিছু বিষয় থাকতে হবে, সবার জন্য একই রকম না। যেমন যেই কারখানাগুলোতে প্রচুর পরিমাণ হিট স্ট্রেস হয় ওই রিজিয়নের, ওই জায়গাগুলোকে কিভাবে আসলে এটাকে কমানো যায়, ওই জায়গায় কোনো সলিউশন, বা যদি আমরা বলি যে বিভিন্ন ধরনের টেকনোলজি আছে, ইনসুলেটর বা কিছু কিছু মানে এইরকম, বা গ্রিন জোন করে, মানে কিভাবে করলে এই হিটটা কমবে, এটা একটা যেমন বিষয়। এবং উপকূল থেকে যেই শ্রমিকরা আসছে, ঝুঁকিপূর্ণ যেই শ্রমিকরা আসছে, তাদেরকে কিভাবে আসলে আমরা এই কাউন্টিং এর মধ্যে আনা যায়, জলবায়ু উদ্বাস্তু যারা আছে তারা কতজন, কে, এই হিসাবগুলোকেও যদি আমরা আনতে পারি, তাদেরকে ওরকম শনাক্ত করা, এবং ইনফর্মাল সেক্টর যাদের কাছে আসলে কোনোই সুরক্ষা নাই, এই মানুষগুলাকে আসলে একটু করা দরকার, তাদেরকে অগ্রাধিকার ভিত্তিক সাপোর্ট দেওয়া। আবার আরেকটা বিষয় হচ্ছে এই যে ফান্ডের যে বিষয়টা, এই টাকাটা একটা ডিজিটাল মেকানিজমের মধ্যে নিয়ে আসা, যে আমি তাকে যদি এই কম্পেনসেশনটা দিতে চাই, তাকে আমি বাংলাদেশের অ্যাসপেক্টে বিকাশ, নগদ বা ব্যাংক, এই জায়গায় সরাসরি অ্যাকাউন্টে টাকাটা দেওয়া। কারণ কি, আমরা বিশ্বাস করি, সকলকেই বিশ্বাস করি, তারপরেও আমি এটার মধ্যে মধ্যস্থতাকারী কাউকে আসলে আসলে চাই না।
এর পাশাপাশি যেহেতু আমরা আসলে জাস্ট ট্রানজিশনের কথা বলছি, জাস্ট ট্রানজিশন অ্যালায়েন্স আমাদের বাংলাদেশে এটা একটা ভালো জিনিস। এই অ্যালায়েন্সটা তৈরি হয়েছে, আমি বিশ্বাস করি এই অ্যালায়েন্সটা শ্রমিকের এই অধিকারগুলো নিয়ে কাজ করবে। এখন এই জায়গায় যেটা জরুরি, এই শ্রমিকটা একটা কোম্পানির অ্যাসেট তখনই হবে যখন তাকে আমি রিস্কিল করব। কারণ আমাদের যখন কম্পিউটার এসেছে, এটাকে যদি আমি ইউজ করতে না পারতাম, ট্রেনিংটা আমি না পারতাম, তাহলে কিন্তু আমি এটা ইউজও করতে পারতাম না, যুগের সাথে তাল মিলাতে পারতাম না। এখন আমার মাথা ব্যথা করবে বিধায় আমার মাথা কেটে ফেলা, এটা যেমন সমাধান না, এটার জন্য আমার ওষুধ খেতে হবে, ঠিক সেই রকম নতুন নতুন মেশিন আসার ফলে তাকে রিস্কিলিং করতে হবে এবং আপ স্কিলিং করতে হবে, তার দক্ষতাটা বাড়াইতে হবে। সুতরাং এই বিষয়গুলোকে জরুরি যেরকম নজর দেওয়া দরকার, যেমন জলবায়ু সহনশীল যে চাকরি আছে, আমরা যেগুলোকে সবুজ চাকরি বলি, গ্রিন জবস বলি, এবং আমরা এই জিনিসগুলা এবং যেই প্রশিক্ষণগুলো হবে, এগুলাও যাতে বৃত্তিমূলক প্রশিক্ষণ হয়। এই প্রশিক্ষণের সাথে আমি যদি তাকে টাকা দিতে পারি, তাহলে সে আরো বেশি এটাতে আগ্রহী হবে। এবং এর পাশাপাশি যেটা, আমাদের এই এই শ্রেণীতে যেহেতু একটা বড় অংশের নারী রয়েছে, তাদেরকে আসলে অগ্রাধিকার দিতে হবে। এবং এই যে লস এন্ড ড্যামেজের ফান্ড, এই জায়গা থেকে কিছু সামাজিক সুরক্ষার যে ব্যবস্থা করা, কারণ উপকূল থেকে যে নারীরা আসে বা যারা জলবায়ু উদ্বাস্তু হয়ে আসে, তাদের কিন্তু এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রটা, ঠিকানাটা অন্য জায়গায় থাকার কারণে সে কিন্তু অনেক কিছুই অ্যাক্সেস করতে পারে না। সে কিন্তু সামাজিক সেফটি, সোশ্যাল সেফটি নেটের যে সুবিধাগুলা সে তার উপজেলায় পেত, সেটা কিন্তু সে এই জায়গায় এসে সাভার বা আশুলিয়ায় পাচ্ছে না। সুতরাং তার জন্য কিভাবে স্বাস্থ্য বীমা বা হচ্ছে ইন্স্যুরেন্স বা হিট স্ট্রেসের কারণেও যদি ক্ষতিগ্রস্ত হয়, এবং জরুরি খাদ্য, আশ্রয়, এই জিনিসগুলো যাতে সে অ্যাক্সেস করতে পারে, এইরকম ব্যবস্থা করা। এবং এই মানুষগুলাকে, যেই মানুষগুলো একেবারেই মানে খুব খারাপ অবস্থায় আছে, তাদেরকে কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা যায়, নিরাপদ একটা আবাসনের ব্যবস্থা করা যায়। এবং যেই কোম্পানিগুলো, যেই অর্গান ইসে কাজ করছে, যেই কারখানাগুলোতে তারা কাজ করছে, সেই জায়গায় যাতায়াত এবং পরিবহন, খাদ্য, এই জায়গায় কিভাবে সহায়তাটা বাড়ানো যায়, এটার পরে আমি আর বলছি না। আমি ফাইনালি বলছি যে এই শ্রমিকদের জন্য নিরাপদ থাকার জায়গা ব্যবস্থা করতে হবে। বস্তিতে যদি সে থাকে, সেটা তার জন্য টোটাল, তার হচ্ছে হেলথ বা সবকিছুর উপরে একটা ক্ষতি পড়বে। এবং সে যাতে সেই জায়গায় যদি একটা সুন্দর পরিবহন ব্যবস্থা বা এই যে ওয়ার্ক প্লেসে আছে, এই জায়গার খাদ্য সহায়তাটা ভালো হয়, আমার মনে হয় এই জিনিসগুলো হলে, আমার আসলে এই লস এন্ড ড্যামেজের এই টাকাগুলো যদি এইভাবে খরচ করা যায়, তাদের কিছু সোশ্যাল সেফটি নেটের ব্যবস্থা করা যায়, আমার মনে হয় এটা একটা বেস্ট সলিউশন হবে। সো থ্যাংক ইউ। ধন্যবাদ মীর ভাইকে আপনার ইনসাইটফুল বক্তব্যের জন্য। আপনি আসলে সুন্দরভাবে ব্যাখ্যা করলেন যে আসলে কিভাবে আমরা লস এন্ড ড্যামেজ ফান্ডটাকে আসলে আমাদের কাজ, মানে আমাদের শ্রমিকদের জন্য আসলে ইউটিলাইজ করতে পারি। আমি এই পর্যায়ে একটু ব্যাক করব আবিল বিন আমিন, নির্বাহী পরিচালক ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ, আবিল ভাইয়ের কাছে। আবিল ভাই, যদি আপনি শুনতে পেয়ে থাকেন, তাহলে আমি আপনাকে যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে ইথিক্যাল ট্রেডিং ইনিশিয়েটিভ থেকে শুরু করে বিভিন্ন যে ওয়ার্কার রাইটস অর্গানাইজেশন আছে, ডাব্লিউআরওস, এবং বিভিন্ন ব্র্যান্ড, সাপ্লায়ার্স এবং ট্রেড ইউনিয়ন যারা আছে, এদের সবাইকে একত্রিত করে আসলে আমাদের যে সোশ্যাল ডায়ালগ যে মেকানিজমটা আছে, সেটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, যাতে সেটা শুধুমাত্র জাস্ট ট্রানজিশনের যে আমরা পরিকল্পনাটা সেটা শুধুমাত্র আলাপের ভিতরে সীমাবদ্ধ না থেকে সেটা যাতে আসলে বাস্তবে ইমপ্লিমেন্ট করা যায়, এবং শুধুমাত্র ফ্যাক্টরির প্রিমিসেই না, বরং গোটা সাপ্লাই চেইন জুড়েই আসলে কিভাবে জাস্ট ট্রানজিশনটা বাস্তবায়ন করা যায়, এটা আসলে সোশ্যাল ডায়ালগটাকে আরো কিভাবে শক্তিশালী করা যায়, এটা আপনার কাছ থেকে আমি জানতে চাই। একটু সংক্ষিপ্ত পরিসরে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আরাফাত ভাই। সোশ্যাল ডায়ালগ মেকানিজম নিয়ে আমরা তো প্রায় গত 10 বছর ধরে কাজ করছি বাংলাদেশে এবং গ্লোবালি আরো আগে থেকে। একেবারে যে সোশ্যাল ডায়ালগ মেকানিজম গুলো কাজ করছে না তাও কিন্তু না, কিছুটা কাজ করছে, যেটার কারণ হলো গিয়ে আমরা ক্লাইমেট চেঞ্জ এবং জাস্ট ট্রানজিশন নিয়ে বাংলাদেশে কাজ শুরু করি 3 বছর আগে, এবং তার কারণ ছিল যেসব ফ্যাক্টরিতে আমরা সোশ্যাল ডায়ালগ মেকানিজম এস্টাবলিশ করতে পেরেছে, সেসব মেকানিজমের মিটিং মাইনর্স গুলো যখন আমরা দেখছিলাম যে তারা প্রচুর আলোচনা উঠে আসছে যেখানে ক্লাইমেট চেঞ্জ কে নিয়ে। ফর এক্সাম্পল, তারা হয়তো কথা বলছে হিট নিয়ে, যে ফ্যাক্টরির ভিতর অনেক গরম, ওয়ার্কার রিপ্রেজেন্টেটিভ হয়তো ম্যানেজমেন্টের কাছে রিকোয়েস্ট করছে যে ফ্যাক্টরির ভিতর ঠান্ডা খাওয়ার পানির ব্যবস্থা করার, অথবা মোর ফ্রিকুয়েন্ট আপনার ব্রেক দেওয়ার,
অথবা ভেন্টিলেশনের ব্যবস্থাটা একটু ভালো করার, অথবা ম্যানেজমেন্টের সাইড থেকে কমপ্লেন উঠে আসছে যে সিক লিভের সংখ্যা বেড়ে যাচ্ছে। তো তো ওনারা ক্লাইমেট চেঞ্জের সিমটমস নিয়ে আলোচনা করছিলেন, বাট ক্লাইমেট চেঞ্জটাকে ঠিক বুঝতে পারছিলেন না। তো প্রথমত হলো গিয়ে যে এই মেকানিজম গুলাকে আমাদেরকে আরো স্ট্রেনথেন করতে হবে। স্ট্রেনথেন করা সবচেয়ে কঠিন যে কাজটা করতে হবে সেটা হলো গিয়ে ট্রাস্ট বিল্ডিং। সোশ্যাল ডায়ালগের জন্য ট্রাস্ট ছাড়া সোশ্যাল ডায়ালগ মেকানিজম কখনোই কাজ করে না। ট্রাস্ট বিল্ড করতে সময় লাগে। আর দুঃখজনক ব্যাপার হলো গিয়ে যে আমরা এই ট্রাস্টটা বিল্ড করার জন্য প্রচুর সময় পেয়েছিলাম, কিছু কিছু জায়গায় আমরা করতে পেরেছি, কিন্তু পুরোপুরি ভাবে বলতে পারবো না যে আমাদের বাংলাদেশে যে হাজার হাজার ফ্যাক্টরি আছে সবগুলাতে ট্রাস্টটা বিল্ড হয়েছে। এবং সোশ্যাল ডায়ালগটা যেহেতু মাল্টিপল লেভেলে হয়, আমরা যদি সেক্টর লেভেল এবং ন্যাশনাল লেভেলে দেখি, সেখানেও কিন্তু ট্রাস্টের একটা বড় অভাব। যে এবারও লেবার লতেও নতুন যে লেবার ল যেটা আসছে সেখানেও উঠে এসেছে যে ট্রাইপার্ট্রাইট কনসালটেটিভ কাউন্সিল, আপনার টিসি শর্টে টিসিসি যেটাকে বলি, যে ন্যাশনাল লেভেল এবং প্রত্যেকটা সেক্টরের জন্য একটা করে টিসিসি থাকা দরকার। সেসব জায়গাতেও কিন্তু ট্রাস্টের অভাব, আমরা খুবই কমই দেখি যে সেখানে গিয়ে মিনিংফুল ডিসকাশন হচ্ছে। পজিটিভ হলো কি আলোচনাগুলো শুরু হয়েছে, মাঝখানে অনেক বছর আলোচনাগুলো বন্ধই ছিল, কিন্তু এগুলো শুরু হয়েছে। তো এটা খুবই জরুরি যে আরএমডির জন্য অলরেডি আছে। আমাদের আগের যে লাস্ট যে সচিব সাহেব ছিলেন তিনি বলে গিয়েছিলেন লেদার সেক্টরের জন্য একটা করার, যদিও ওটা এখনো হয়ে ওঠেনি, এবং আদার ক্রিটিক্যাল সেক্টরের জন্য এটাই এস্টাবলিশ করা দরকার। কি স্টেক হোল্ডার যারা থাকবে সেখানে, ট্রাইপার্ট্রাইট আমাদের গভর্নমেন্ট, বিজনেস এবং ওয়ার্কার ওয়ার্কার লিডার যারা আছে তাদের মধ্যে ট্রাস্ট বিল্ড করাটা খুবই দরকার। এবং জয়েন্ট অ্যাকশন প্ল্যান করা দরকার, যেগুলা হলো গিয়ে মেজারেবল, যেগুলার সেটার মধ্যে অ্যাকশন প্ল্যানগুলোর মধ্যে ফান্ডিং কোত্থেকে আসবে, কে কোন পার্টের জন্য রেসপন্সিবল হবে সেগুলো ক্লিয়ারলি মেনশন করে থাকার দরকার। এবং মোস্ট ইম্পর্টেন্টলি যেটা হলো গিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম দরকার, যে অ্যাকশন প্ল্যানগুলো যদি ইমপ্লিমেন্টেশন না হয় তাহলে কে তাদেরকে অ্যাকাউন্টেবল করবে এবং কিভাবে করবে। পজিটিভ নিউজ হলো গিয়ে যেটা, যেহেতু এটা লেবার লতেও কিছুটা ইনকর্পোরেট হয়ে গেছে, আমরা যদি এনডিসি দেখি এনডিসির মধ্যে ইনকর্পোরেট হয়ে গেছে, তো এটা কিন্তু গভর্নমেন্টকে কিছু টুলস দেয় যে মানুষ যারা বাকি স্টেক হোল্ডারকে এখানে অ্যাকাউন্টেবল করা। তো সেই অ্যাকাউন্টেবিলিটি মেকানিজম গুলো আসলে আর অনেক স্ট্রং করতে হবে। আমি একজন আমার আগে একজন বক্তা বলছিলেন যে আমরা অনেক পিছিয়ে আছি। আমরা যদি বাকি সবকিছু বাদ দিয়ে দিই, শুধু বিজনেসের পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, যে স্পেশালি ইউরোপ তো অ্যাজ আ ওভারঅল ইউরোপিয়ান মার্কেট আমাদের গার্মেন্টস এর জন্য বিগেস্ট মার্কেট, ইন্ডিভিজুয়াল কান্ট্রি হিসেবে আমেরিকা, বাট অ্যাজ আ রিজিয়ন ইউরোপ ইজ দ্য বিগেস্ট মার্কেট। 2030 এবং 2050 এই দুইটা টাইম লাইনের মধ্যে যদি আমরা আমাদের টার্গেটগুলো মিট না করতে পারি, ইউরোপে আমাদের জন্য এক্সপোর্ট করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এখানে কালেকটিভলি সবাই মিলে কাজ করি, একজন একজনের উপর বিশ্বাস করা শিখি, একজন একজনকে সম্মান করা শিখি, এবং বিশ্বাস এবং সম্মানের উপর ভরসা করে আমরা জয়েন্ট অ্যাকশন প্ল্যানগুলো ইমপ্লিমেন্টেশন থেকে আগে, কারণ সময় আসলে খুব বেশি আর বাকি নেই। ধন্যবাদ জনাব আবিল বিন আমিন। আপনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন যে আসলে সোশ্যাল ডায়ালগ তখনই কাজ করবে যখন আসলে ট্রাস্ট বিল্ডিংটা হবে, ট্রাস্ট না থাকলে আসলে সোশ্যাল ডায়ালগ কাজ করে না। ধন্যবাদ আপনাকে। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত পরিসরে আরেকবার ব্যাক করব হচ্ছে জনাব কুয়াশা আক্তার, চেয়ারম্যান উইমেন কমিটি WRC। কুয়াশা আপার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে ট্রেড ইউনিয়ন তো অনেক ধরনের ইস্যু নিয়ে কাজ করে, ওয়েজ নিয়ে তারা কাজ করে, তারপর হচ্ছে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে কাজ করে। আসলে ট্রেড ইউনিয়ন তাদের যে মূল কালেকটিভ বার্গেনিং আছে এবং তাদের যে নেগোসিয়েশনগুলো আছে সেগুলোতে আসলে ক্লাইমেট চেঞ্জ এবং জাস্ট ট্রানজিশন কিভাবে আসলে তারা অন্তর্ভুক্ত করতে পারে তাদের নেগোসিয়েশনগুলোতে এবং বার্গেনিংয়ে। আর কপের মতো যেই গ্লোবাল যেই সম্মেলনগুলো আছে সেখানে আসলে ট্রেড ইউনিয়ন কিভাবে নিজেরাই আসলে নিজেদের দাবিগুলো তুলে ধরতে পারে, আর তাদের আসলে এই ক্ষেত্রে কি কি ধরনের দক্ষতা প্রয়োজন বা কি কি ধরনের প্রাতিষ্ঠানিক সাপোর্ট প্রয়োজন, কি মনে করেন আপনি জনাব কুয়াশা আক্তার? ধন্যবাদ নিলয় ভাইকে আমাকে আরো একবার সুযোগ দেওয়ার জন্য। আসলে অর্থনীতি পরিবর্তন হলে নারীদের বেতন কমে যাওয়া এবং চাকরি অনিরাপদ হওয়ার ঝুঁকি সবসময় কিন্তু বেড়েই যাচ্ছে।
এবং তা মোকাবেলা করতে হলে নারীদের জন্য প্রযুক্তি, ডিজিটাল দক্ষতা এবং সবুজ শিল্পে প্রশিক্ষণ দিতে হবে। এবং সবুজ অর্থনীতিতে নতুন ধরনের কাজে মানে কাজ হচ্ছে, যেমন হচ্ছে সোলার প্যানেল ব্যবহার, বজ্র ব্যবস্থাপনা, পরিবেশ বান্ধব ফ্যাক্টরি পরিচালনা ইত্যাদি। এবং হচ্ছে যে এইসব কাজে যদি আমি তাকে টিকিয়ে রাখতে চাই এবং হচ্ছে তাকে দক্ষতা মানে তাকে দক্ষ বানাতে চাই, তাহলে হচ্ছে নতুন প্রযুক্তি যেমন কম্পিউটার দক্ষতা, হাতে কলমে তার প্রশিক্ষণ তাকে দিতে হবে। কারণ হচ্ছে যে দক্ষতা যদি না থাকে তাহলে সে অন্যের তুলনায় বা পুরুষের তুলনায় পিছিয়ে পড়বে। আহ আরো বলতে চাই, নারীরা যেমন শুধু শ্রমিকরা, বরং সুপার না, নারী শ্রমিক শুধু যে শ্রমিক হয়ে থাকবে আমরা সেই জায়গায় না থেকে আমরা তাদেরকে আরো একটু ডেভেলপ করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে যেমন তারা সুপারভাইজার পদে, লিডারশিপ পদে এবং প্রকল্প প্রণয়নে যদি তাদেরকে রাখা হয়, আমার মনে হয় নারী শ্রমিকরা আরো বেশি উন্নতি করতে পারবে। এবং হচ্ছে আপনি বলেছেন যেমন ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ বিভিন্ন সংগঠনকে একত্র এনে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারে। তারা নীতিমালা তৈরি, গবেষণা এবং সরকারকে সুপারিশ, শ্রমিকদের প্রশিক্ষণ সবকিছু এক জায়গা থেকে সমন্বয় করতে পারে। কারণ একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম থাকলে কাজ করতে দ্রুত আসলে সুবিধা হয় এবং শ্রমিকের বাস্তব সমস্যা, চাকুরি ঝুঁকি, কম মজুরি, নিরাপত্তা এসব তথ্য সংগ্রহ করে, কারণ COP30 এর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তুলে ধরতে পারে। এতে করে বিশ্বমানের সহায়তা, এতে করে অর্থায়ন ও নীতিগত সমর্থন পাওয়া যায়। তাছাড়া হচ্ছে যখন 20টি ইউনিয়ন আলাদা আলাদা করে কথা বলে তখন তখন কিন্তু আসলে একটু ঝামেলা হয়ে যায়। আমার মনে হয় যে সবাই যদি একসাথে সমন্বয় ভাবে যদি থাকে তাহলে কাজটা আসলে দ্রুত হয় এবং আমরা সেখানে বাস্তবায়নের ক্ষেত্রেও এগিয়ে যেতে পারি বলে মনে করছি আমি। ধন্যবাদ। ধন্যবাদ জনাব কুয়াশা আক্তার আপনাকে। আপনি ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের কথা বললেন, যে আপনি বললেন যে এরকম একটা প্ল্যাটফর্মের আন্ডারে, যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে আমাদের, আমরা আশা করি ভবিষ্যতে হয়তো এই প্ল্যাটফর্মের আন্ডারেই ট্রেড ইউনিয়ন হচ্ছে পরবর্তী কপগুলোতে তাদের দাবিগুলো তুলে ধরতে পারবে। ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমি একটু ব্যাক করব আমাদের সম্মানিত প্যানেলিস্ট রেহানা আক্তার রুমা আপার কাছে। আমি আপনার কাছে যেটা জানতে চাই যে এর আগে হচ্ছে আপনার কাছ থেকে আমরা প্রতিবন্ধকতাগুলো আসলে জানলাম। তো আমরা এখন যদি একটু আপনার কাছে জানতে চাই যে আসলে বেস্ট প্র্যাকটিসগুলো আসলে কি কি, বা কি ধরনের কৌশল বর্তমানে আছে এই জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এবং রাসায়নিকের ঝুঁকি এবং অতিরিক্ত তাপ, এই জিনিসগুলোকে আসলে মোকাবেলা করার জন্য আমাদের গুড প্র্যাকটিসগুলো বর্তমানে কি কি আছে ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল এবং লেদার উভয় ক্ষেত্রে, আপনি যদি আমাদের একটু বলতেন। একটু সংক্ষিপ্ত পরিসরে আমরা উত্তরটা আশা করব, যাতে আমরা প্রোগ্রামটা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। জি, জনাব রেহান আক্তার রুমা। ওকে। ওকে ইয়াসিন ভাই, থ্যাংক ইউ। টেক্সটাইলের কথাই বেশি বলছে, লেদারের কথা একটু কম বলা হচ্ছে। আমি লেদারটাকে ফোকাস করে বলছি। টেক্সটাইল সেক্টরে আসলে সময় উপযোগী বায়ারদের একটা প্রেশার থাকার কারণে তাদের আসলে একটা সিস্টেমের মধ্যে তারা আছে। হ্যাঁ, আমরা উম, পুরো সাপ্লাই চেইনের মধ্যেই দেখেছি এটা একটা তারা মেনটেন করে। বিশেষ করে Tier 1 এবং 2 যারা আছে তারা এটা করে। রিসেন্টলি আমরা দেখেছি যে ডিবিএল এ তারা জিরো লিকুইড ডিসচার্জ যে মানে বড় ধরনের ইনভেস্টমেন্ট যেখানে আছে তারা কিন্তু সেটাও ফলো করছে, বড় বড় ফ্যাক্টরিগুলো। আমি যদি লেদারের কথা বলি, কিছু অগ্রগতি তো হয়েছে, যেটা না বললেই না। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার যে আমরা খুবই কমনলি একটা কথা বলতাম যে মোস্ট অফ দ্য টেনারিজ দে আর 10,000 or 20,000 স্কোয়ার ফিট। আমরা যদি 155 টেনারির কথা বলি, তার মধ্যে কিন্তু 50 to 60%ই হচ্ছে তারা 10,000 স্কোয়ার ফিট। সো রিসেন্টলি আমাদের 10,000 স্কোয়ার ফিটের একটা ট্যানারি, তারা ক্রোম রিকভারি ইউনিট, এবং তারা ওই অতটুকুন জায়গার মধ্যে কিন্তু তারা একটা ইটিপি স্থাপন করেছে। এটা একটা খুবই একটা আশার কথা যে হ্যাঁ, এই টেকনোলজিটা এর মধ্যেও করা সম্ভব। এর মধ্যে আমরা ইটিপির প্রায় মানে একটা চেইনের মধ্যে আছে 8 থেকে 10টা ফ্যাক্টরি যাদেরকে ইটিপি স্থাপনের জন্য অনুমতি দেওয়া হয়েছে।
এটা একটা পজিটিভ দিক আমরা বলবো। আর আরেকটা হচ্ছে যে যেটা সিটিপির যে ফাংশনের ব্যাপারটা ছিল, সেটা বিইউডি সিইউডি এবং টিডিএস যেটা, সেটা এখন আগের থেকে ভালো একটা অবস্থানে আছে। এবং এর মধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটা ফান্ডে কিন্তু আবারও ওই ইটাল প্রগতি বলে একটা কোম্পানি, তারা একটা অ্যাসেসমেন্ট করছে এটার ফাংশনটা বাড়ানোর জন্য। মানে আমরা আসলে আশার কথাগুলোই এখন বলছি। বাট অ্যাবভ অল একটা জিনিস কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইয়াসিন ভাই, যেটা বলবো যে অ্যাডভোকেসি টু দ্য ওনার। হ্যাঁ, আমরা মূলত বেশিরভাগ সিএসওরাই কাজ করি হচ্ছে আহ, মানে আমাদের প্রজেক্ট প্ল্যানটা থাকে কিন্তু ওনারদেরকে নিয়েও, কিন্তু টপ ম্যানেজমেন্ট সবসময় মিসিং থাকে। যে মিড লেভেল ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কার কে ফোকাস করে কাজগুলো হয়, যেখানে কিনা অনেক ক্ষেত্রে ওনাররা আসলে সিনের মধ্যেই থাকে না। তো বাট এখন যদি আমরা একটু চিন্তা করি যে আমরা যদি ওনারদের সাথে আরো অ্যাডভোকেসি গুলো বাড়াতে পারি, এটা একটা ভালো ওরাই আগের ধারাবাহিকতা, যেমন অস অ্যাসেসমেন্ট, বিএসসি এম4ই, অর সেডেক্স, এই টাইপের যত অ্যাসেসমেন্ট আমরা ছোট ফ্যাক্টরি থেকে শুরু নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমরা ডায়াগনোসিস গুলো করতে পারবো যে ফাইন, ওয়্যার উই ওয়্যার অ্যান্ড ওয়্যার উই আর। এই যে গ্যাপটা, দেন ওই গ্যাপটার উপরেও কিন্তু পরবর্তী কারণটা আমাদের করা সহজ হবে। এবং এই কাজটা কিন্তু এখন হচ্ছে। আশার আলো যে আমাদের বেশিরভাগ মালিকরাই কিন্তু পিপির যে জিনিসগুলো সরবরাহ করা হয়, তাহলে অ্যাডভান্স লেভেলে কি হবে যে আমাদের ব্যবহার করার জন্য যে অ্যাওয়ারনেস গুলো এবং কোন মেকানিজমে আমরা ব্যবহার করাতে পারবো, সেই দিকে যদি আমরা একটু লক্ষ্য রাখি। ম্যাক্সিমাম টেনারিগুলোতেই বলবো যে তারা ফায়ার সেফটি নিয়ে এখন জানে এবং অনেকে স্থাপন করেছে। বাট ফায়ার সেফটির বিষয়টা আমাদের এটা নিয়ে আরো কাজ করতে হবে। এবং যে ঝুঁকিগুলো আছে, রিস্ক অ্যাসেসমেন্ট গুলো, এই নিয়ে কিন্তু গ্র্যাজুয়ালি আমরা কিন্তু প্রত্যেকটা মানে সবাই মোটামুটি চেষ্টা করছে যে ট্রেনিং গুলো দেওয়ার কথা। আমাদের কেমিক্যাল একটা যে সাবস্টেশন, এটা আংশিকভাবে চালু আছে, সেটা পূর্ণভাবে চালু করার একটা ব্যবস্থা করা। এবং হিট স্ট্রোক ম্যানেজমেন্টটা কিন্তু আমাদের নেই, যেহেতু আমরা আজকের কিন্তু এই ইভেন্টের একটা বড় অংশই কিন্তু ছিল আমরা আসলে কপ সম্মেলনের উপরে, আমরা ওইটার উপরেই কিন্তু আমরা কথা বলছি। সো উই উই নিড টু টক অ্যাবাউট দ্য হিট স্ট্রোক ম্যানেজমেন্ট, যে এই জায়গাতে আমরা কিভাবে কাজ করব। এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা আদিল ভাইও বলে গেলেন যে আসলে স্কিল আপগ্রেডেশন। হ্যাঁ, এই জায়গাটায় আসলে আমরা যদি এখনো মনোযোগী না হই, যে গত 5 বছর 10 বছর আগে আমরা যেই রকম করে ম্যানুয়ালি বা যেভাবে কাজ করেছিলাম, লেদার সেক্টরে এটা স্কিল আপগ্রেডেশনটা নিয়ে কাজ হয়নি। এই জায়গাটায় আমাদের যারা আছে তাদের জন্য তাদের কি আপ স্কিলিং হবে, এবং যারা জয়েন করবে তাদের জন্য কি রিস্কিলিং হবে, এটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং সিটিপি যে একটা অপূর্ণতা আছে, সেটা যদি আমরা পরিপূর্ণ করতে পারি, পাশাপাশি যদি ইটিপি গুলো হয়ে যায়, তাহলে এটা একটা বড় আশার আলো মনে করছি। এবং আম, আসলে এই জায়গাটা একটা বড় আমাদের ব্যাপার আছে যে কেমিক্যাল ম্যানেজমেন্ট সিস্টেম। যদিও কেমিক্যাল ম্যানেজমেন্ট নিয়ে অনেকেই কাজ করেছেন, কিন্তু তারপরে দেখা যাচ্ছে কিছুদিন পরেই এটা আর ফাংশন করে না, ঠিকভাবে কাজ করে না। কিন্তু এটা লেদার সেক্টরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই জায়গাটা নিয়ে কাজ করা জরুরি। এবং আমরা যদি কমিউনিটির কথা বলি, এবং আমরা সাভার টেনারি স্টেটের যে ব্যাপারটা, যে আমাদের শ্রমিকদের জন্য যে ডরমিটরি বা ওখানকার মসজিদ, স্কুল বা টোটাল কমিউনিটির জন্য ওই জিনিসগুলো, মেডিকেল সেন্টার, এই জিনিসগুলোর দিকে আমাদের মনোযোগী হতে হবে। এবং আমি সর্বোপরি যে কথাটা বলবো যে ইউরোপ মার্কেটের কথা, আমরা 2030 সালের মধ্যে $10 বিলিয়ন কথা বলছি। যে এবং এই জায়গায় একটাই কথা, যে নো কমপ্লায়েন্স নো বিজনেস, অ্যান্ড ইফ উই ওয়ান্ট টু মেক ইট অ্যাচিভেবল বাই দ্য ইয়ার 2030, আমাদের এইচআরডিডি এটা নিয়ে অবশ্যই কাজ করতে হবে। ডিউ ডিলিজেন্স নিয়ে আমাদের কাজ করাটা খুবই গুরুত্বপূর্ণ, আমাদের আসলেই সময় নেই। এবং আফটার 2026 আমরা যেটা বলছি, যে যদি আমরা গ্রাজুয়েশনের কথা বলছি, যখন ইনসেনটিভও থাকবে না, ওইটার সাথে আমাদের কোপ আপ করার মতো কয়টা ফ্যাক্টরি অ্যাবিলিটিটা থাকবে, এটা নিয়েও কিন্তু এখনই আমাদের ভাবতে হবে এবং সেভাবে কাজ করতে হবে। এই জায়গাটায় নীতিগত কিছু সংস্কার, রপ্তানি বাজারকে আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশন নিয়ে কাজ
করতে হবে, ব্র্যান্ডিং নিয়ে কাজ করতে, এবং অন্য কান্ট্রিগুলোতে যেখানে কিনা এলডব্লিউজি ছাড়াও আমাদের অন্য অন্য সার্টিফিকেশনের ভ্যালু আছে, সেই জায়গার কান্ট্রিগুলো কি এক্সপোর্ট ডেস্টিনেশন গুলো আমাদেরকে বের করতে হবে। এবং সর্বোপরি আমাদের ওয়ার্কারদের স্বাস্থ্যগত ঝুঁকি কমানোর জন্য যা যা করণীয়, আসলে ওরাই তো আমাদের ইন্ডাস্ট্রির প্রাণ, ওদেরকে বাঁচাতে হবে এবং ওদেরকে মোর প্রোডাক্টিভ করার জন্য যে যে করণীয়গুলো হাতে নেওয়া দরকার, এটা করার এখনই আসলে সময়। তাহলে আমরা দেখতে পাবো যে আসলে লেদার সেক্টর নিয়ে আমাদের যে সম্ভাবনার কথা বলছি সেটা আমরা অর্জন করতে সক্ষম হব। তো ধন্যবাদ সবাইকে। আর আমি জাস্ট বলবো যে আসলে মানে জাস্ট কপ সম্মেলনের এই সময়টাতে এই এই ধরনের একটা ওয়েবিনার আমাদের সবার জন্যই অনেক বেশি লেসন লার্নিং ছিল, এবং উই হ্যাভ লার্ন সো মেনি থিংস ফ্রম দিস টাইপ অফ প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইয়াসির এবং বিএলএফ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ জনাব রেহানা আক্তার রুমা, আহ, আপনার ইনসাইটফুল বক্তব্য এবং ফর ইউর নাইস ওয়ার্ডস। আমরা এ পর্যায়ে আমি একটু যারা অনলাইনে যুক্ত হয়েছেন তাদেরকে একটু অনুরোধ করব যে আপনারা আসলে হ্যান্ড রেজ না করে বরং কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখুন, যাতে করে আমরা এবং কাকে আসলে আপনি প্রশ্নটা করছেন সেটা একটু উল্লেখ করে দিলে তাহলে আমরা প্রশ্নটা তার বরাবর আমরা পৌঁছে দেব। তো ইন দ্য মিন টাইম হচ্ছে আমি আবার একটু ফেরত যাব হচ্ছে মোহাম্মদ মাসুম বিল্লাহ, আইন কর্মকর্তা, ডাইফ। মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে অনলাইন থেকে পার্টিসিপেন্টদের মধ্যে থেকে একটা প্রশ্ন এসছে। প্রশ্ন করেছেন হচ্ছেন এমডি সোহেল হক। তিনি মোহাম্মদ মাসুম বিল্লাহ ভাইয়ের কাছে জানতে চেয়েছেন যে জলবায়ু পরিবর্তনের কারণে তাপমাত্রা বৃদ্ধি, বন্যা, বিদ্যুৎ সংকট ও স্বাস্থ্য ঝুঁকি এসব পরিস্থিতি বাংলাদেশের পোশাক শিল্পের শ্রমিক নিরাপত্তা ও উৎপাদনশীলতার উপর কী ধরনের প্রভাব ফেলতে পারে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শিল্প মালিক অথবা সরকার কী ধরনের ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনি মনে করেন। জনাব মোহাম্মদ মাসুম বিল্লাহ, আপনি যদি কমেন্ট বক্স থেকে এই প্রশ্নটার উত্তর দিতেন। আহ, সরি, আমাকে শোনা শোনা যাচ্ছে এখন? জি, আপনার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে। জি। জলবায়ু পরিবর্তনের যে নেতিবাচক প্রভাব শ্রমিকের উপর পড়ছে এবং শিল্পের উপর পড়ছে, পাশাপাশি প্রোডাক্টিভিটির ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত করছে। সুতরাং আমি মনে করি এটি একটি উদ্বেগের কারণ প্রত্যেক স্টেক হোল্ডারদের জন্য। এবং এই নেতিবাচক প্রভাব সম্পর্কে আমরা কতগুলো রিলায়েবল ডেটা বা স্টাডি সম্পর্কে জানতে পারছি। এক্ষেত্রে করণীয় কি সে সম্পর্কে আমার মতামত হলো, সবার আগে আমাদের রিয়াক্টিভ যে স্টেটমেন্ট, এই স্টেটমেন্ট থেকে আমাদের প্রোঅ্যাক্টিভ হওয়া দরকার। এবং যে যে খাতগুলো খুবই ঝুঁকিপূর্ণ, এই খাতের ভিতরে আরএমজি সেক্টরকে নির্ধারণ করে আমাদের উচিত হলো লেবার মার্কেট পলিসির সাথে এই শ্রমিকদেরকে অন্তর্ভুক্ত করা। যে সকল শ্রমিকগুলো চাকরি হারাচ্ছেন তাদের একটা ট্রেসেবিলিটি তৈরি করা। কেননা গ্রিন গ্রিন ফান্ড, সাস্টেনেবল এন্টারপ্রাইজ, প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট এবং টেকনোলজি ট্রান্সফারের ফলে যে শ্রমিক হারিয়ে যাচ্ছে, সেই শ্রমিকের যদি উন্নয়ন না হয়, সেই শ্রমিকের জন্য যে ডিসেন্ট ওয়ার্ক নিশ্চয়তা নিশ্চয়তা না করতে পারি আমরা, তাহলে কিন্তু আমাদের ক্লাইমেট চেঞ্জের প্রভাব মোকাবেলা করতে পারবো, ট্রানজিশন করতে পারবো, কিন্তু সেই ট্রানজিশনটা কিন্তু জাস্ট ট্রানজিশন হবে না। এবং এই ক্ষেত্রে ইনস্টিটিউশনাল রিফর্মের অনেক বড় গুরুত্বপূর্ণ আছে। এবং আমি মনে করি এক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সেক্টর ভিত্তিক অ্যাকশন প্ল্যান তৈরি করা দরকার। এবং বর্তমান সরকার যে লেবার রিফর্ম কমিশনের যে সুপারিশ হাতে পেয়েছে, সেই সুপারিশে জলবায়ু পরিবর্তন এবং ন্যায্য রূপান্তর সম্পর্কে ট্রাইপার্টাইট প্লাস ফর্মে একটা কনসেনসাস আছে, সেগুলো আমাদেরকে হাতে নিয়ে একটা ব্লু প্রিন্ট হিসেবে আমাদের আগানো দরকার। এবং আমি মনে করি ক্লাইমেট চেঞ্জের যে নেতিবাচক প্রভাব, এটা অ্যাডাপ্টেশন এবং মিটিগেশনের ক্ষেত্রে যে ফান্ডগুলো তৈরি হয়েছে, সেই ফান্ডগুলোর জন্য এর ভিতর থেকে একটা ডেডিকেটেড অংশ জাস্ট ট্রানজিশনের ক্ষেত্রে অবশ্যই বরাদ্দ করা দরকার বলে আমি মনে করি। থ্যাংক ইউ। ধন্যবাদ জনাব মাসুম বিল্লাহ আপনাকে। আমি কমেন্ট বক্সে আরো একটা প্রশ্ন পেয়েছি, যেটা কিনা এটাও এমডি সোহেল হক করেছেন, মীর মোহাম্মদ আলী ভাইকে ইন্ডিকেট করে।
আমি যদি প্রশ্নটা একটু পড়ি, COP30-তে টেকসই উৎপাদন ও গ্রিন সাপ্লাই চেইন নিয়ে যে আন্তর্জাতিক মানদণ্ড জোর দেওয়া হচ্ছে তা বাংলাদেশের পোশাক শিল্প কতটা পূরণ করতে পারবে, এবং এক্ষেত্রে ব্র্যান্ডগুলো কি উৎপাদন দেশগুলোর প্রতি ন্যায্য সহযোগিতা দিচ্ছে বলে আপনি মনে করেন? মীর মোহাম্মদ আলী ভাই, আপনি যদি আমাদের সাথে থেকে থাকেন, আপনি কাইন্ডলি প্রশ্নটার উত্তর দিবেন। জি। ধন্যবাদ। আসলে অনেক ভালো এবং একটা বড় প্রশ্ন করেছেন। এটা যদি আসলে বলতে চাই, আসলে এবার আসলে COP30-তে আসলে যে টেকসই যে উৎপাদনের কথা বলছি, এটার সাথে কিন্তু গ্রিন সাপ্লাই চেইন, ডিকার্বনাইজেশন, তারপরে হচ্ছে আরো যদি সাথে বলি পরিবেশ বান্ধব কেমিক্যালটা কিভাবে আমরা ব্যবহার করব, এই বজ্রটা কিভাবে আসলে কমানো যায়, এবং রিনিউয়েবল এনার্জি, এই সব কিছুর উপরই কিন্তু আসলে জোর দিচ্ছে। এখন বাংলাদেশের যে পোশাক শিল্প আছে, এটা কিন্তু আংশিকভাবে এই জিনিসটা পূরণ করছে, কিন্তু সম্পূর্ণরূপে যদি এটা পূরণ করতে হয় তাহলে এটার জন্য কিন্তু বড় ধরনের বিনিয়োগ বা এটা কিন্তু দরকার আছে। কারণ হচ্ছে আপনি যদি ওই চিন্তা করেন, বাংলাদেশে লিড সার্টিফাইড কিন্তু গ্রিন ফ্যাক্টরি বাংলাদেশে কিন্তু আছে, এবং হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট মেশিনারিজ এগুলোও কিন্তু আমার দেশে আছে, যেগুলো আসলে 30 থেকে 40% পানি কমাইতে পারে, বা এটাকে বারবার কিভাবে ব্যবহার করা যায়। এবং বাংলাদেশের মধ্যেও কিন্তু হিগ ইন্ডেক্স যদি বলি বা বেটার ওয়ার্ক, এই ধরনের আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেও কিন্তু অনেক কারখানা ভালো অবস্থানে আছে। কিন্তু এটার সাথে সাথে যদি আমরা চ্যালেঞ্জের কথা বলি, এখন দেখা যাচ্ছে 50-70%-এর মতো মানে যেই কারখানাগুলো আছে, তারা কিন্তু এই মানে এই এই পর্যায়ে পৌঁছাইতে পারে না, যারা কিনা আবার ডিকার্বনাইজেশন, সোলার এনার্জি যেগুলোর কথা বলছি, এগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ ব্যয়বহুল। এবং এখন আমরা যদি চিন্তা করি যে এই আমাদের দেশে কিন্তু অনেক ধরনের ইনফর্মাল শ্রমিক বা সাব কন্ট্রাক্ট অনেক ফ্যাক্টরি আছে, তারা কিন্তু আসলে এই ছোট এবং মাঝারি যে কারখানাগুলো আছে, তারা কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু আবার পিছিয়ে আছে। তো এই এই জায়গায় এই গ্যাপের জন্য কিন্তু একটা বড় ধরনের ফাইন্যান্সিং গ্যাপ আছে। তো এখন আমাদের ব্র্যান্ডগুলা কি এই জায়গায় আসলে সহায়তা করছে কিনা, সেটা কিন্তু বাস্তবতা কিন্তু আসলে ব্র্যান্ডগুলা নিয়মটাকে জারি করে, যে নিয়ম জারি করে, কিন্তু এটার সমপরিমাণ ফাইন্যান্সিং বা প্রযুক্তিগত সহায়তা কিন্তু তারা সবসময় মানে দেয় না। এবং এর পাশাপাশি কিন্তু যেই কমপ্লায়েন্স বাড়ানোর যে চাপ থাকে, সেইভাবে কিন্তু আর ওইটার দাম কিন্তু বাড়ে না। সুতরাং আসলে এই ব্র্যান্ডগুলোকে সাপ্লাই চেইনে যে কার্বন ফুটপ্রিন্ট কমানোর চাপ দেয়, তো এই জায়গায় ক্লাইমেট ফাইন্যান্স বা হচ্ছে এই যে ট্রানজিশনাল যেই সাপোর্ট, আমরা যে এই ট্রানজিশনের মধ্যে আছি, এই টাকাটা কিন্তু দেয় না। এখন আমি যদি বলি এটার পাশাপাশি যদি আমি সমাধানটার কথা বলি, তাহলে আমার আসলে বলতে হবে যে এটা একটা শেয়ার্ড রেসপন্সিবিলিটি। এই দায়গুলা শুধু কারখানা কেন নিবে? অবশ্যই এই কার্বন কমানোর জন্য আমার ব্র্যান্ডগুলোকে এই দায় নিতে হবে। পানিটা কিভাবে বাঁচানো যায়, এই বর্জ্য ব্যবস্থাপনা কিভাবে করা যায়, এবং এই ব্র্যান্ডগুলোকে আরেকটা বড় জিনিস নিতে হবে, যে একটা লং টাইম পারচেসিং কমিটমেন্ট নিতে হবে, যে 4-5 বছর সেই জায়গায় পারচেসিং একটা গ্যারান্টি দিতে হবে। তাহলে কিন্তু কারখানাগুলা তাদের এই জায়গাগুলোকে উন্নতি করার সুযোগ পাবে। এবং এই গ্রিন ট্রানজিশনের যে ফাইন্যান্সিং, যে জায়গায় সোলার রুফটপ বা এই বজ্র কিভাবে পুনর্ব্যবহার করা যায়, পানি বারবার ব্যবহার করা যায়, এগুলোর জন্য আসলে ব্র্যান্ডের একটা জয়েন্ট ভেঞ্চার ইনভেস্টমেন্ট দরকার। এবং তার পাশাপাশি একেবারে লাস্টে আমি বলবো যে ফেয়ার প্রাইসিং, এবং এবং হচ্ছে আমার যদি বলি যে এটা সাস্টেইনেবিলিটি কস্ট যেটাকে বলি, এইটাকে আসলে আমার এই পণ্যের মূল্যের মধ্যেই আসলে ধরে দিতে হবে। সুতরাং আমরা বলবো যে আসলে বাংলাদেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে, এই জায়গায় কিছু গ্রিন ফ্যাক্টরি আছে, এবং COP30-র যেই উচ্চমানের যেই লক্ষ্য, এইটা অর্জন করার জন্য ব্র্যান্ডগুলোকেও ফাইন্যান্সিং করতে হবে, প্রযুক্তিগত সহায়তা দিতে হবে, এবং ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে এই প্রোডাক্টের। সুতরাং শুধু চাপ দিলেই হবে না, এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করার জন্য ফাইন্যান্সিং করতে হবে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ মীর মোহাম্মদ আলী ভাইকে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আহ, আহ, সবাইকে অসংখ্য ধন্যবাদ, বিশেষ করে আমাদের প্যানেলিস্ট যারা ছিলেন আজকে, সম্মানিত প্যানেলিস্ট, তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং বিশেষভাবে ধন্যবাদ আমাদের আজকের কি নোট প্রেজেন্টার জনাব এমডি মহিনুদ্দিন ভাইকে। পাশাপাশি যারা আজকে আমাদের আয়োজনে যুক্ত ছিলেন অনলাইনের মাধ্যমে, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের এই ডিসকাশনটা আপনাদের জন্য অনেক বেশি ফ্রুটফুল ছিল, যেহেতু কপ অলরেডি চলমান আছে এবং কপ থেকে অবশ্যই আমরা একটা রেজাল্ট পাবো। তো আশা করি এই বছরের কপটা হবে একটা জাস্ট ট্রানজিশন কপ, এবং এই কপটা আমাদের শ্রমিকদের জন্য একটা
ভালো বার্তা বয়ে নিয়ে আসবে। পাশাপাশি আমি বলতে চাই যে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন সবসময় ওয়ার্কার রাইটস এবং ট্রেড ইউনিয়ন রাইটস নিয়ে কাজ করে, এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশ লেবার ফাউন্ডেশন জাস্ট ট্রানজিশন নিয়ে কাজ করে আসছে। এবং রিসেন্টলি ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যেটা কিনা ট্রেড ইউনিয়ন লেড একটি প্ল্যাটফর্ম, যেখানে বিএলএফ কন্ট্রিবিউশন করার সুযোগ পেয়েছে। তো আশা করি নেক্সট কপগুলোতে এই ন্যাশনাল অ্যালায়েন্স ফর জাস্ট ট্রানজিশন বাংলাদেশের ব্যানারেই বাংলাদেশের ট্রেড ইউনিয়ন এবং শ্রমিকরা হচ্ছে তাদের দাবিগুলো কপে সরাসরি নিজেদের দাবি নিজেরাই তুলে ধরতে পারে। এই আশাবাদ ব্যক্ত করেই আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই আয়োজন আমি সমাপ্ত ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই।